জি বই ম্যাম। খাতা নিয়েছো? বাসায় বই খাতা আছে সবার সাথে? জি ম্যাম, এখন ম্যাক্সিমামেরই আছে। মাশাআল্লাহ, এটাই ভালো কথা, কারণ বই খাতা ছাড়া পড়াশোনা করা সম্ভব না। এত স্লো কেন পার্টিসিপেশন? আমি কি শুরু করে দিব? না ম্যাম, জেনারেলি 150 মতো থাকে, আজকে এত স্লো হচ্ছে কেন বোঝা যাচ্ছে না। এত দেরি করছে কেন? ম্যাডাম আগের ক্লাসটা একটু বেশি লেন্দি হয়ে গেছে তো, লেট হইতেছে এইজন্য। ক্লাস কত লেন্দি হয়েছিল? কত মিনিট ক্লাস হয়েছে? না ম্যাডাম, নরমালি 12টায় শেষ হয়তো, 20-এ শেষ হইছে তো এইজন্য একটু মনে হয়। কয়টায় শুরু হয়? 11টায়? জি ম্যাডাম। 11টা থেকে 12টা 20। খেয়েছো কিছু সবাই? জি ম্যাডাম। আজকে তোমরা অনেক কিছু আগে পড়া আছে তোমাদের। আমরা যে প্রথম কার্ডে অ্যাসিড পড়েছিলাম, বেস পড়েছিলাম, পিএইচ, হ্যান্ডারসন হ্যাসেলবেক ইকুয়েশন, মনে আছে এগুলো কিছু কিছু? ম্যাম মোটামুটি মনে আছে, আবার একটু রিভিশন সেগুলো একটু রিভিশন হবে, সেজন্য আমি প্রথম দিকে স্লাইডগুলো একটু দ্রুত পার করব, কারণ এগুলো জাস্ট রিপিটেশন। আমার যেহেতু আমার টপিক ডিসকাশনের জন্য এটা লাগবে, সেজন্য আমি জাস্ট রিপিট করব, একটু একটু করে জাস্ট রিভিউ করে যাব, ঠিক আছে? আমার মনে হয় তোমাদের সবার এগুলো মনে আছে, আমার যেটুকু মনে হয়, কারণ খুব নর্মাল জিনিস, ইন্টারমিডিয়েটে পড়ে এসছো, এগুলো সমস্যা হওয়ার কথা না। আমাদের মেইন মানে এমফেসিস গুলো হবে আসলে মাঝখানে অনেকখানি স্লাইড যাওয়ার পরে আমাদের আসলে অ্যাটেনশনটা শুরু হবে। প্রথম দিকে ব্যাপারগুলো আমরা কিছু টেকনিক্যাল জিনিস শিখবো। আর তোমরা পার্সেন্টেজ দিয়ে মানে প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে স্ক্রিন অন রেখে চলে যাবা না। এটা হচ্ছে তোমরা মনে করছো যে টিচাররা বোকা, দে আর ফুল। আমরা এই পারে এসছি কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে, তাই না? সো আই এম নট ফুল। এটা হচ্ছে ইউ আর চিটিং ইয়োরসেলফ। কারণ প্রশ্ন যখন পরীক্ষা দিব আমরা, পরীক্ষাটা নিশ্চয়ই স্ক্রিন চালিয়ে দিয়ে যাব না, এবং পরীক্ষা অনলাইনেও হবে না। পরীক্ষাটা হবে পার্সোনালি, ইন পার্সন তোমাকে আসতে হবে। সো ওই সময় তো আমাদেরকে ফেস করতেই হবে তোমাদেরকে, তাই না? জি ম্যাম। সো বেটার টু ফেস নাও। আর 1 মিনিট ওয়েট করি, তারপরে শুরু করে দিই। 12টা 40-এ শুরু করবো। Okay, I think I can start. Assalamu alaikum and good day to all. Today's topic is on acid-base balance. বরাবরই বলেছি, আমি যখন আমরা যে সন্ধি বিচ্ছেদ করি, আমাদের আসলে যেই কথাটাই বলবো সেটার দায়িত্ব নিয়েই বলতে হবে। কেন বলছি? এখানে আমরা 3টা শব্দের কথা বলছি। একটা বলছি অ্যাসিড, একটা বলছি বেস, একটা বলছি ব্যালেন্স। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স? পরেরটা দিয়ে শুরু করি। ব্যালেন্স বলতে আসলে কি বোঝো তোমরা? একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখা হবে। ব্যালেন্স আসলে ইটস এ মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ড। ব্যালেন্স হতে পারে, একটা নীতিকেও আমরা ব্যালেন্স বলি, তাই না? আমরা ব্যালেন্স বলি যে ভারসাম্য রক্ষা করা। আমরা ব্যালেন্স বলতে বুঝি হিসাব নিরীক্ষা করা। যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তারা ব্যালেন্স বলতে বুঝে পূর্বের জেরকে সামনে নিয়ে আসা। হোয়াট এভার টাইপস, আমরা এখানে ভারসাম্য কিংবা হিসাব নিকাশ করাটাকে বোঝাবো। এবং আমরা তাহলে বোঝাবো অ্যাসিড এবং বেইজের যে ভারসাম্য আছে আমাদের বডিতে, কিংবা আমরা যে হিসাব নিকাশটা হয় সেটা কিভাবে মেনটেন হচ্ছে, এই টোটাল ডিসকাশনটা আমরা যাব। ব্যালেন্স আমরা চলে গেছে, আমরা জাস্ট স্টার্ট উইথ দ্য অ্যাসিড। আমাদের আজকের লার্নিং অবজেক্টিভ হচ্ছে অ্যাসিড, ডেফিনিশন পড়বো, টাইপস, সোর্স পড়বো, বেস পড়বো, ডেফিনিশন, টাইপস এন্ড সোর্স,
পিএইচ, এগুলো কিন্তু আমাদের সবার পড়া আছে, তাই না? আমরা এগুলো জানি, কিন্তু আমরা উইল জাস্ট রিভিউ, খুব শর্ট রিভিউ হবে এগুলোর উপরে। দেন উইল গো ফর দ্য ডিটেলস। তোমার অ্যাসিড বেস ডিসঅর্ডার, দেয়ার টাইপস, দেয়ার কম্পেনসেশন এন্ড কারেকশন, অ্যানায়ন গ্যাপ, বেস অ্যাক্সেস, এই কথাগুলো আমরা পড়বো। এবং আমি বলে রাখছি যে এটা একটা বোর্ডের অনেকখানি অংশ জুড়ে কিন্তু এই অ্যাসিড বেস স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হয়। সো এটা সম্পর্কে জানতে হবে, যাদের ম্যাথমেটিক্যাল লজিক কাজ করবে তারা কিন্তু এটাতে ভালো করবে, কারণ এখানে পুরো লজিক্যালি তোমাকে সামনে যেতে হবে, এখানে মুখস্থ করার কিছু একটা নাই। এখানে আমরা একটু অ্যাসিড নিয়ে জাস্ট জানি, আমরা অ্যাসিডটা কি বলো? proton in water hydrogen ion donor in an aqueous solution। সাধারণত পিএইচ এর কথা যদি আমরা বলি, যে কোনো জিনিসের 7 এর নিচে গেলে আমরা এটাকে অ্যাসিড বলবো, এবং ওয়াটারের সাথে ডিসলভ যখন হবে তখন তারা প্রডিউস করবে হাইড্রোজেন আয়ন, এবং এটা চার্জ হতে পারে আবার উইদাউট চার্জ হতে পারে, যেমন অ্যামোনিয়াম আয়ন আছে সেটা পজিটিভ মানে চার্জ পার্টিকেল হয়, আর যেমন কোনো চার্জ নাই যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং অ্যাসিড আমরা জানি স্ট্রং অ্যাসিড হয়, উইক অ্যাসিড হয়, এগুলো রিপিটেশন, সো আই এম গোইং আ বিট ফাস্টার। তারপরে আসো বেস। বেসের মধ্যে আমরা কাকে বলেছিলাম, বেস মনে আছে কিনা? কাকে বেস বলেছিলাম? hydroxyl and donor। হ্যাঁ, বেস হচ্ছে যে প্রোটন অ্যাকসেপ্ট, সলিউশনে যারা প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর আমি যদি পিএইচ দিয়ে ডিফাইন করতে চাই তাহলে মোর দেন 7 যার পিএইচ আছে তাকে আমরা বলবো বেস, ঠিক আছে? এবং দেখা গেল যে ওয়াটারে যখন ডিসলভ হয় তারা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, বিকজ দে আর অ্যাকসেপ্টিং দ্য হাইড্রোজেন, এবং তারপরে তারা ওয়াটারের সাথে মিলে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে নেয়। এবং এরাও চার্জড হতে পারে, আনচার্জড হতে পারে, আমরা জানি এগুলো। এবং টাইপস হচ্ছে স্ট্রং বেস, উইক বেস, এইটুকু তো আমরা সবাই জানি, তাই না? খুব ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট কিছু অ্যাসিডের নাম বলো তো। আমরা তো ডাইজেশন অ্যাবজর্পশন পড়ে ফেলেছি, মেটাবলিজম পড়ে ফেলেছি, কি আছে বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাই না? তাছাড়া আমাদের বডিতে কি আছে? কার্বনিক অ্যাসিড, খুব কমন। আমরা মেটাবলিক যে অ্যাসিড আমরা বলি, মেটাবলিক অ্যাসিড গুলোই আসলে আমাদের বডির প্রাইমারি অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, দেখতে পেয়েছো? এগুলো সবগুলো কিন্তু আমাদের বডিতে তৈরি হয়েছিল যখন মেটাবলিজম হচ্ছিল। এবং আমরা যখন ইম্পর্টেন্ট বেসের কথা বলি, যখন আমরা প্রশ্ন করি যে কিছু অ্যাসিডের নাম বলো তো বাবা আমাদের বডিতে থাকে, তখন হা হা করে তাকায় থাকে। ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট বেস এর মধ্যে আছে মেইনলি বাইকার্বনেট বেস, এছাড়া আমাদের বাইফসফেট বেস আছে, আরো বেস আছে। আমরা জাস্ট শুরু করলাম। স্ট্রং অ্যাসিড কাকে বলি আমরা? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রং অ্যাসিড? কিসের উপর স্ট্যান্ড ডিপেন্ড করে? হ্যাঁ, মনে আছে? প্রোটনের র্যাপিডলি এবং কমপ্লিটলি আয়োনাইজড হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করবে বা প্রোটন তৈরি করবে, এবং প্রোটন এবং কনজুগেট বেস তৈরি করবে। এবং তাদের ডিসোসিয়েশন যেটা হয়, যার এই যে ধরো হাইড্রোজেন এবং কনজুগেট বেসে ভাগ হয়ে যাওয়া, এটা যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এন্ড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ ভেরি হাই। পিকে ভ্যালু হচ্ছে নেগেটিভ লগারিদম অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলি লো। এরপরে আছে যেহেতু কনজুগেট বেস মানে প্রোটনটা সরিয়ে ফেললে অ্যাসিডে যা থাকে, সেই কনজুগেট বেসের প্রোটনের প্রতি এফিনিটিটা আসলে কম, এই জন্য তারা কি করে কমপ্লিট আয়োনাইজেশন হয়ে যায়, এবং এই জন্যই কনজুগেট বেস অফ দ্য স্ট্রং অ্যাসিডটাকে উইক বলা হয়। যদি এক্সাম্পল বলতে বলি, আমরা খুব কমন করে বলবো যে সব ধরনের ইনঅর্গানিক অ্যাসিডই হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটার মধ্যে মানে এক্সেপশন হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? আর যদি আমরা উইক অ্যাসিড বলি, এই উইন্ডোটা আমাকে খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, উইক অ্যাসিডের মধ্যে হচ্ছে যেটা স্লোলি এবং পার্শিয়ালি আয়োনাইজড হবে সলিউশনের মধ্যে, সেটাকে আমরা বলছি উইক অ্যাসিড। এবং উইক অ্যাসিডের ডিগ্রি অফ জাস্ট স্ট্রং অ্যাসিডের অপোজিট থিংস উইল বি ট্রু ফর দ্য উইক অ্যাসিড। ডিগ্রি অফ ডিসোসিয়েশন এন্ড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ লো, পিকে ভ্যালু ইজ হাই, এবং কনজুগেট বেস অ্যাফিনিটি ইজ হায়ার। কনজুগেট বেসের প্রোটনের প্রতি যে অ্যাফিনিটি আছে, অ্যাট্রাকশন আছে, দ্যাট ইজ মাচ হায়ার, যার দরুন তোমার আয়োনাইজেশন আর তোমার ডিসোসিয়েশনটা খুব স্লোলি হয় এন্ড পার্শিয়ালি হয়। এই জন্য বলা হয় যে কনজুগেট বেসিস অফ দ্য উইক অ্যাসিডস আর স্ট্রং। সাধারণত সব ধরনের অর্গানিক অ্যাসিড হচ্ছে তোমার উইক অ্যাসিড, সাথে বাকি রয়ে গেল কোনটা? ইনঅর্গানিক অ্যাসিডের একটা বাকি রয়ে গেছে না, আমরা যেটাকে অ্যাকসেপ্ট বলেছিলাম, সেই কার্বনিক অ্যাসিডটা হচ্ছে উইক অ্যাসিড। ঠিক আছে এতখানি? জি ম্যাডাম। ওকে,
এখন স্ট্রং বেজের কথা বলি, আমরা জানি বেজ হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করে, তাই তো আমরা বলেছি কিন্তু যে প্রোটন যারা অ্যাকসেপ্ট করবে, তাহলে যারা প্রোটন অ্যাকসেপ্ট করার জন্য টেন্ডেন্সিটা গ্রেটার অ্যামাউন্টে শো করবে তাদেরকে আমরা বলছি স্ট্রং বেজ। এবং তারা কি করে, প্রোটনের সাথে খুব র্যাপিডলি এবং স্ট্রংলি বাইন্ড করে এবং সেই প্রোটনটাকে খুব দ্রুততম সময়ে তোমার সলিউশন থেকে রিমুভ করে নেয়। এই জন্য কনজুগেট অ্যাসিড, যেটা কনজুগেট অ্যাসিডের টার্মস আমি বলবো, বেস যখন অ্যাসিডের সাথে কম্বাইন করে তখন কিন্তু সেটা আবার একটা অ্যাসিড তৈরি করে, তাই কিনা বলো? কারণ আমরা বলেছি অ্যাসিড থেকে যখন প্রোটন রিমুভ হয়ে যাচ্ছে তাকে আমরা কনজুগেট বেস বলছিলাম। তাহলে কনজুগেট বেস যখন একটা অ্যাসিডকে যখন আবার যখন বাইন্ড করবে তাহলে কি একটা অ্যাসিড তৈরি হবে না? জি ম্যাডাম। সেই কনজুগেট অ্যাসিডটা স্ট্রং বেজের ক্ষেত্রে উইক হবে। এক্সাম্পল আছে বাইকার্বনেট, হাইড্রোক্সিল, এগুলো উইক বেজ। হবে স্ট্রং, এক্সাম্পল দিয়েছি ক্লোরাইড আছে, সালফেট আছে, যারা দে হ্যাজ দ্য টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট প্রোটন। সো দিস আর অ্যাবাউট দ্য বেস এন্ড স্ট্রং বেস। What is proton? সাবঅ্যাটমিক পার্টিকেল মনে আছে তোমাদের? জি ম্যাডাম। প্রোটন থাকে, ইলেকট্রন থাকে। হ্যাঁ, এই ইলেকট্রনটাকে যখন আমি রিমুভ করে ফেলবো তখন যে রেস্ট অফ দ্য স্ট্রাকচার হাইড্রোজেন আয়ন বলি কিংবা মোর স্মার্ট, মোর প্রেজেন্ট, মোর মানে ইয়ে হিসেবে বলবো সেটা হচ্ছে প্রোটন। আর তিন প্রোটনকে যখন রিমুভ করে ফেললাম তখন হাইড্রোজেন অ্যাটমের দেয়, সাথে তার কনজুগেট বেসটাকে রিলিজ করে। কনজুগেট বেসটাকে আরেকটা কি বলা হয় বলতো? যে নেগেটিভ চার্জ, এটাকে কি বলবো আমরা? এটা একটা অ্যাসিডের অ্যানায়নিক পার্ট, তাই না? প্রোটনটা হচ্ছে একটা অ্যাসিডের ক্যাটায়নিক পার্ট আর কনজুগেট বেস হচ্ছে একটা অ্যাসিডের অ্যানায়নিক পার্ট। এখন দেখো, যেখানে অনেক অনেক হাইড্রোজেন আয়ন আছে আর এখানে হচ্ছে কম হাইড্রোজেন আয়ন আছে, কোনটা স্ট্রং অ্যাসিড হবে বলো? ম্যাডাম বামেরটা স্ট্রং, ডানেরটা উইক। উইক অ্যাসিড, এক্স্যাক্টলি। বামেরটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বিকজ ইট ইজ মানে অনেক তোমার প্রোটন সে রিলিজ করে দিয়েছে ডিসোসিয়েট হওয়ার পরে, আর এখানে হাইড্রোজেন অ্যাটম খুব কম এসছে ডান সাইডে, দ্যাট ইজ দ্য উইক অ্যাসিড। আমরা আবারও সেই কথা বলেছি যে একটা অ্যাসিড, এখানে আমরা এক্সাম্পল দেই, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলাম, একটা হচ্ছে প্রোটন তৈরি হবে, একটা হচ্ছে ক্লোরাইড তৈরি হবে। তো আমরা বলেছি ক্লোরাইডটাকে বেস বলি। এখন এখানে একটা কথা আছে, কনজুগেট অ্যাসিড বেস পেয়ার নামে একটা কনসেপশন আছে। হোয়াট ইজ দ্যাট? এটা আসলে কিছুই না, জাস্ট একটা প্রোটনের থাকা না থাকা। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন তার প্রোটনটাকে ছেড়ে দেয় তখন যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি কনজুগেট বেস। আবার এই কনজুগেট বেসটা যখন হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে নেয় তখন যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি কনজুগেট অ্যাসিড। এই যে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, এটা ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র একটা প্রোটনের মাধ্যমে। সো হোয়াট ইজ কনজুগেট বেস যদি আমরা প্রশ্ন করি ভাইভাতে, এগুলো রিটেনের প্রশ্ন না, এগুলো সবই ভাইভা প্রশ্ন। দ্য রিমেইনিং অ্যানায়নিক পার্ট অফ এন অ্যাসিড আফটার রিমুভাল অফ দ্য প্রোটন ফ্রম দ্য অ্যাসিড, এটাকে আমরা বলছি কনজুগেট বেস। এবং সাধারণত দেখা যায় স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি অলরেডি কনজুগেট বেসটা উইক থাকে এবং ভাইস ভার্সা, মানে উইক অ্যাসিডের ক্ষেত্রে এটা স্ট্রং থাকবে। আর কনজুগেট অ্যাসিড কাকে বলছি? যখন একটা বেস প্রোটনকে অ্যাকসেপ্ট করে নেয় তখন যে নতুন অ্যাসিডটা তৈরি হয় সেটাকে আমরা বলছি কনজুগেট অ্যাসিড। এবং কনজুগেট অ্যাসিডটা স্ট্রং বেস যদি হয় সেক্ষেত্রে এটা উইক হবে, আর যদি তোমার উইক বেস হয় এটা হবে স্ট্রং। এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এটা অনেক সময় আমরা ভাইভাতে জিজ্ঞেস করি হোয়াট ইজ কনজুগেট বেস অফ এন অ্যাসিড, কিংবা তুমি কনজুগেট অ্যাসিডের নাম শুনেছো কিনা, এটা কি জিনিস। So difference is only by the presence or absence of the proton. এখন একটা জিনিস বলেছি যে এতক্ষণ ধরে যে অ্যাসিড বলছি, বেস বলছি, আমরা বলেছি স্ট্রং অ্যাসিড, আমরা বলেছি উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস, তাদের স্ট্রেংথটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে?
তাদের স্ট্রেংথটাকে ডিফাইন করছি আমরা, তারা কতটা মানে প্রম্পটলি বা তাদের টেন্ডেন্সি কেমন ডোনেট করার ব্যাপারে, প্রোটন ডোনেট করার ব্যাপারে কিংবা প্রোটন অ্যাকসেপ্ট করার ব্যাপারে তাদের টেন্ডেন্সিটা কিরকম, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা অ্যাসিড বা বেজের স্ট্রেংথ ডিটারমাইন করা যায়। So strength of an acid or base is defined in terms of the tendency to donate or accept the hydrogen ion. Donate হলে বলবা to the solvent, আর যদি accept বলো তাহলে বলতে হবে from the solvent. Solvent মানে আমাদের বডিতে আছে water in the biological system. আমাদের বডিতে কি ইউনিভার্সাল সলভেন্টের নাম কি আমাদের বডিতে? ওয়াটার। Water. So water is the biology. তুমি বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা করে কোশ্চেন লুকিয়ে আছে, এগুলোকে ইগনোর করা যাবে না, কারণ তাহলে পরে আর বুঝতে পারবা না। সো দিস ইজ দ্য থিং, যে আমি যখন একটা অ্যাসিড বা বেজের স্ট্রেংথ দেখবো, আমরা দেখবো যে সে কতটা র্যাপিডলি অথবা তার টেন্ডেন্সিটা কেমন, ওরা কিভাবে প্রোটনটাকে ডোনেট করছে টু দ্য ওয়াটার অথবা প্রোটনটাকে অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ, সেটা দিয়ে আমরা দেখবো। এখন আমাদের বডিতে কি অ্যাসিড বেস আছে? আমরা তো একটু আগে বলেছিলাম কিছু ফিজিওলজিক্যাল অ্যাসিড বলেছিলাম, ফিজিওলজিক্যাল বেস বলেছিলাম, ওগুলো কোথা থেকে আসছিল আমার বডিতে? কোথা থেকে আসছিল ম্যাডাম? কিছু প্রডিউস হয়, তৈরি হচ্ছিল না? কোথায় তৈরি হচ্ছিল, কিভাবে তৈরি হচ্ছিল আমার বডিতে এই যে অ্যাসিড বা বেস? মেটাবলিজম। বলো, কথা বলতে হবে, ইট মাস্ট বি ইন্টারেক্টিভ সেশন, না হলে আমি ওখানে শুধুমাত্র ওই পিডিএফ দিয়ে চলে যাব। মেটাবলিজমের সময় যে কার্বনিক মেটাবলিজমের অ্যাসিড মাধ্যমে। সো প্রথম জিনিস হচ্ছে দেয়ার ইজ দ্য এন্ডোজেনাস সোর্স। এন্ডোজেনাস সোর্স মানে যেটা বডি তৈরি করতে পারে। তো বডি কিভাবে তৈরি করবে? সেলুলার লেভেলে মেটাবলিজমের মাধ্যমে বডি এটাকে তৈরি করবে। আমরা বলেছিলাম ল্যাকটিক অ্যাসিডের কথা বলেছি, আমরা কার্বনিক অ্যাসিডের কথা বলেছি না একটু আগে? তারপরে বললাম এক্সোজেনাস সোর্স হতে পারে। এক্সোজেনাস সোর্স আসলে এটা খুব কম, প্রিন্সিপালি আমাদের বডিতে অ্যাসিড বেজের সোর্স হচ্ছে আসলে মেটাবলিজম। এক্সোজেনাসলি ধরো পটেনশিয়ালি অ্যাসিডিক অথবা বেসিক সাবস্টেন্স যদি কোনো কারণে বডিতে এন্ট্রি পায়, সেটা হতে পারে এন্ট্রাল রুট দিয়ে, হতে পারে প্যারেন্টাল রুট দিয়ে। এন্ট্রাল রুট দিয়ে মানে কি? এন্ট্রাল মানে কি ইন্টেস্টাইন দিয়ে। ইন্টেস্টাইন দিয়ে কিভাবে ঢুকে? নিশ্চয়ই আমি খাবো, তাই তো? ম্যাডাম ফলের মধ্যে থাকে ম্যাডাম অ্যাসিড। যেমন ফুড রিচ ইন দা অ্যাসিড, যেমন আমরা বললাম প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে না? তারপর আপনি কোনো ওষুধ মানে ইনজেকশন অফ অ্যাসিড, অনেক সময় দেখা যায় আমরা ধরো কি বলবো একটা ওষুধ নিলাম, যেমন স্যালিসাইলিক অ্যাসিড আমরা খাই, প্যারাসিটামলের মধ্যে আছে, তাই না? তো এরকম করে আমরা কিছুটা খেতে পারি। আর হচ্ছে ইন্ট্রাভেনাস ইনজেকশন আমরা যদি ইউজ করি আইপি চ্যানেল, সেখানের মাধ্যমে পটেনশিয়ালি কিছু অ্যাসিড বেস ঢুকতে পারে। কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে আমার অ্যাসিড বেস তৈরি করার জন্য আমার বডিতেই মেকানিজম রয়ে গেছে, আমার বাইরের মানে অ্যাসিড বেসের উপর আমাকে ডিপেন্ড করতে হচ্ছে না। এখন আমরা জানবো, এখন একটা অ্যাসিড ভলাটাইল হতে পারে, একটা অ্যাসিড নন ভলাটাইল হতে পারে। মেটাবলিজমের মাধ্যমে যেই অ্যাসিড গুলো তৈরি হয় সেটা হতে পারে ভলাটাইল অ্যাসিড, সেটা হতে পারে নন ভলাটাইল অ্যাসিড। কিন্তু যে বেস তৈরি হয়, বেসটা কি ভলাটাইল হতে পারে? কি ধারণা কি? বেস কি ভলাটাইল হয় নাকি সবসময় এটা নন ভলাটাইলই হয়? ম্যাম বডিতে তো বেস নরমালি কম প্রোডিউস হয়। না না, কম হোক বেশি হোক সেদিকে তুমি এখন যেও না, সেদিকে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি মেটাবলিজমের মাধ্যমে আমার বডি অ্যাসিড তৈরি করছে, বেস তৈরি করছে। আমি বলেছি আমার বডিতে যে অ্যাসিড গুলো আছে সেটা একটা ভলাটাইল হতে পারে, একটা নন ভলাটাইল হতে পারে। তোমার কি ধারণা আছে বেস কি ভলাটাইল হতে পারে কিনা? জি ম্যাডাম। ম্যাম সোর্সেস অফ দ্য ভলাটাইল অ্যাসিড সাধারণত 15 থেকে 20 মোল পার ডে আমাদের বডিতে তৈরি হয়, এবং সেটা তৈরি হয় কিভাবে? আমাদের বডিতে যে অক্সিডেশন হয়, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলোর অক্সিডেশনের মাধ্যমে এই ভলাটাইল অ্যাসিডটা তৈরি হতে পারে। ঠিক আছে? ভলাটাইল অ্যাসিড কোনটা? কার্বনিক অ্যাসিড। এক্স্যাক্টলি, কার্বনিক অ্যাসিড। তারপরে আছে নন ভলাটাইল অ্যাসিড আছে, এটার অ্যামাউন্ট হচ্ছে 230 মিলিমোল পার ডে। এটা অ্যামাউন্টটা জানতে হবে, বিকজ আমাদের প্রশ্ন আসে যে আমাদের বডি যে একটা অ্যাসিড প্রোডিউসার, এটা তোমাকে এই যে তুমি একটু আগে বলছিলে আমার বডিতে বেস কম তৈরি করে, এটা তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। সোর্সেস অফ দ্য নন ভলাটাইল অ্যাসিড হলো অক্সিডেশন অফ দ্য বেসিক অ্যামাইনো অ্যাসিড। বেসিক অ্যামাইনো অ্যাসিডের নাম মনে আছে কিনা নাই, সেজন্য আমি আবার পাশে লিখে দিয়েছি, হাল মনে রাখবা, HAL, হিস্টাইডিন, আর্জিনিন এন্ড লাইসিন। তারপরে সালফার কন্টেনিং আছে সিস্টিন, মিথিওনিন। এছাড়া ফসফরাস কন্টেনিং তোমার ফসফেট কন্টেনিং সাবস্টেন্স আছে, সেগুলো থেকে আসে। আরেকটা হলো নন ভলাটাইল, যেটা তোমার
বেস সবসময় নন ভোলাটাইলই হবে। এটার অ্যামাউন্ট দেখো 160 মিলিমোল পার ডে। 160 মিলিমোল পার ডে, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড যখন অক্সিডেশন হচ্ছে সেখান থেকে বেস আসছে, এবং কিছু আসছে তোমার কিছু অ্যানায়ন হিসেবে, ডায়েটারি অর্গানিক যে অ্যানায়ন গুলো আছে যেমন সাইট্রেট আছে, এসিটেট আছে, সেগুলোর মেটাবলিজম। সো দিস আর দ্য সোর্সেস অফ দ্য অ্যাসিড এন্ড বেস ইনসাইড আওয়ার বডি। আমি কিন্তু প্রথমেই বলেছি আমার বডিতে অ্যাসিড বেসের প্রিন্সিপাল সোর্স হচ্ছে মেটাবলিজম, এবং মেটাবলিজমের মাধ্যমে সেখানে ভোলাটাইল অ্যাসিড তৈরি হয়, সেখানে নন ভোলাটাইল অ্যাসিড তৈরি হয়। আমি বলেছি ভোলাটাইল অ্যাসিড কিভাবে তৈরি হচ্ছে, নন ভোলাটাইল কিভাবে তৈরি হচ্ছে। বেস ইজ অলওয়েজ নন ভোলাটাইল, বেস তৈরি হচ্ছে কিভাবে সেটাও আমি বললাম, এবং অ্যামাউন্ট গুলো আমাদের মনে রাখতে হবে। ম্যাম বেস ম্যাম ভোলাটাইল হবে না কেন ম্যাম? কিছু বলছো? ম্যাম আমাদের বডিতে সোর্স অফ বেস ম্যাম সবসময় কেন নন ভোলাটাইল হবে ম্যাম, ভোলাটাইল কেন হবে না? বেস ভোলাটাইল হয় না, বেস নন ভোলাটাইল। আমরা কেন ভোলাটাইল কেন, এটা রেসপিরেটরি দিয়ে, রেসপিরেটরি সিস্টেম দিয়ে এটা বের হয়ে যাবে, একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা বলেছি আমাদের বডি যে একটা নেট, এটা তোমার রিটেন প্রশ্ন আসে, এটা ভাইভাতে জিজ্ঞেস করার চেয়েও মেইনলি আমরা রিটেন প্রশ্নই আসে। আওয়ার বডি ইজ নেট অ্যাসিড প্রোডিউসার, জাস্টিফাই। এখানে বলেছি একটা নর্মাল 70 কেজি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল যদি তোমার মেটাবলিজম রেটটা ঠিক থাকে, আমার ভোলাটাইল অ্যাসিড, নন ভোলাটাইল অ্যাসিড, বেসের পরিমাণটুকু আমি আগেই দেখিয়েছি, আগের স্লাইডে আমি দেখিয়েছি। এখন নরমালি নিয়ম হচ্ছে নন ভোলাটাইল যে অ্যাসিড গুলো আছে, ভোলাটাইল অ্যাসিড তো ইট উইল বি রেগুলেটেড বাই দা কি রেসপিরেটরি সিস্টেম। নন ভোলাটাইল যে অ্যাসিড আছে, নন ভোলাটাইল অ্যাসিড কন্ট্রোল করে কারা? রেনাল সিস্টেম। বেস কন্ট্রোল করে কারা? রেনাল সিস্টেম। এখন তোমার নন ভোলাটাইল অ্যাসিড এবং বেস, সাধারণত আমরা জানি অ্যাসিড বেস যখনই আসবে তারা নিউট্রালাইজ করার চেষ্টা করবে, একজন আরেকজনকে করার চেষ্টা করবে না? হ্যাঁ, তো এটার ক্ষেত্রে দেখা গেল নন ভোলাটাইল অ্যাসিড এবং বেস যখন নিউট্রালাইজ করে 1:1 রেশিও, তাহলে তুমি দেখো এখানে 160 মিলিমোল আছে, তাহলে এটা 160 মিলিমোল অফ নন ভোলাটাইল অ্যাসিড কে সে কি করবে? নিউট্রালাইজ করে দিবে। তাহলে কতখানি নন ভোলাটাইল অ্যাসিড তারপরেও থেকে যাবে? কতখানি? ম্যাম 70 মিলিমোল থেকে যাবে, তাই না? এই যে ইভেন আফটার নিউট্রালাইজেশন 70 মিলিমোল অফ নন তোমার ভোলাটাইল যে অ্যাসিডটা থেকে গেল, এই যে মানে বিয়োগ করার মাধ্যমে, এইটাই পরবর্তীতে ভোলাটাইল অ্যাসিডের সাথে মিলে মেক দ্য অ্যাসিড বডি এনভায়রনমেন্ট মোর অ্যাসিডিক। আমার বডি এনভায়রনমেন্ট অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তুমি যে বলেছো বেস প্রোডাকশন কম, এটা যুক্তি দিয়ে বোঝাতে হবে যে বডি তৈরি করছে ভোলাটাইল অ্যাসিড, নন ভোলাটাইল অ্যাসিড, এবং এট দ্য সেম টাইম বেস। অ্যাসিড বেস নিয়মই হচ্ছে তারা একজন একজনকে নিউট্রালাইজ করবে 1:1 রেশিওতে, এবং যদি সেটা নিউট্রালাইজ করে তখন দেখা যায় নিউট্রালাইজেশনের পরেও নিউট্রালাইজেশন হয়নি এমন পরিমাণ নন ভোলাটাইল অ্যাসিড থেকে যায়, এবং এট দ্য সেম টাইম সেখানে কিছু ভোলাটাইল অ্যাসিডও থেকে যায়, যেটা আমার বডিকে অ্যাসিড মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট করে দিচ্ছে আমার বডির ভিতরে। ক্লিয়ার এতখানি? জি ম্যাম। জি ম্যাডাম। একটু কথা বলো। জি ম্যাডাম। ওকে, এখন যে বডিতে যে মেটাবলিক অ্যাসিড বেস তৈরি হবে সেটা আসলে ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের উপরে। এইটা ভাইবার জন্য, এটা রিটেন প্রশ্ন না, এটা ভাইবার জন্য। একটা হলো যে ইনসুলিনের স্ট্যাটাস দেখতে হবে। ইনসুলিন কি করে বলো তো? কি করে আমার বডিতে? গ্লুকোজ লেভেল কমায়, কমিয়ে ফেলে, তাই না? গ্লুকোজ লেভেলকে কমায়, মানে বাড়তি থাকলে সেটাকে কমায়। তাহলে যদি ইনসুলিন না থাকে তাহলে কি হবে বলো? ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে আর সেলুলার গ্লুকোজ আপটেক কমে যাবে। হ্যাঁ, গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, আলটিমেটলি দেয়ার উইল বি কি এনকারেজমেন্ট অফ দ্য অ্যাসিড প্রোডাকশন। অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাবে, যেটাকে আমরা কি বলি, কিটো অ্যাসিড পরিমাণ বেড়ে যায় না? আমরা পড়েছিলাম ডায়াবেটিক কিটোসিডোসিস, পড়ানো হয়েছিল গতবার। আচ্ছা, তারপর ব্লাড ফ্লো টু দ্য টিস্যু। কোনো কারণে যদি ব্লাড ফ্লো কমে যায়, হ্যাঁ, যদি কোনো ইসকেমিয়া হয়, আমরা জানি যখনই তোমার ব্লাড ফ্লো কমে যাবে, অক্সিজেন যাবে না, তখন সেখানে কি তৈরি হবে? কোন অ্যাসিড তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড। অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যু এট দ্য সেম টাইম যদি তোমার অ্যানারোবিক থাকে, যদি তোমার অক্সিজেন ঠিক মতো না যায়, হাইপোক্সিয়া হয়, সেখানে তোমার অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাবে। আরেকটা হচ্ছে আমরা যে খাবার দাবার খাই সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি প্রোটিন পরিমাণ খাবার বেশি খেতে থাকো, সেখানে তোমার বডিতে অ্যাসিড প্রোডাকশন বেশি হবে। তুমি ধরো প্রোটিন খেলে না, ফ্রুটস খেলে, সেখানে তোমার বেসের পরিমাণ বেশি হবে। যারা ভেজিটেরিয়ান তাদের অ্যাসিড প্রোডাকশন কম থাকে, বেস প্রোডাকশনও বেশি থাকে। তোমাদের যদি মনে থাকে যে ইউরিনারি পিএইচ কত মনে আছে? 4.5 to 8 হচ্ছে এটার রেঞ্জ।
হ্যাঁ 4.5 to 8, তখন প্রশ্ন করা হয় যে 8 কাদের ক্ষেত্রে এই পিএইচটা হয়, যারা ভেজিটেরিয়ান তাদের বেসের পরিমাণ বেশি থাকে এবং তাদের ক্ষেত্রে তুমি কি বলে ইউরিনারি পিএইচটা 8 পাবা। নাও এই যে অ্যাসিড এবং বেস আমি অলরেডি বলে ফেলেছি কথাটা, যদিও যে দু ধরনের অ্যাসিড আছে মানে এবং বেস আছে। অ্যাসিডের যে ওরা কোথা দিয়ে বের হবে, একটা হচ্ছে যে এক্সক্রিশন, বডিতে তৈরি হলে তো এটা জমতেই থাকবে। দেয়ার মাস্ট বি সাম সিস্টেম দ্যাট উইল কি হবে, দ্যাট উইল রিমুভ দিস অ্যাসিড অর বেস, এক্সেস অ্যাসিড অর বেস ফ্রম দা সিস্টেম। সেখানে কি কি রুট আছে বলো তো, আমি দুটো বলে ফেলেছি অলরেডি। রেসপিরেটরি রুট আর ইউরিনারি কিডনি। আর হচ্ছে কিডনি, রেসপিরেটরি। Exactly, the pulmonary or respiratory route আরেকটা আছে renal route। Respiratory route যেটা আছে শুধুমাত্র volatile acid কে তারা excrete করবে এবং এটা দেখা যায় এটা প্রচুর পরিমাণে তোমার হিউজ অ্যাসিড লোডকে ডিসপোজ করতে পারে, কার্বন ডাই অক্সাইডকে প্রচুর পরিমাণে সে ডিসপোজ করে। সো ইট ইজ আ হাই ক্যাপাসিটি সিস্টেম এবং শুধুমাত্র অ্যাসিডকে যেহেতু সে মানে ডিল করছে, এটাকে সাধারণত ইউনিডিরেকশনাল সিস্টেম বলা হয়। এবং দেখা যায় রেসপিরেটরি রুট যদি কোনো কারণে যদি ফেল করে, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড জমে কি হবে বলতো, কি হতে পারে? কার্বন ডাই অক্সাইড ম্যাডাম বাইকার্বনিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাবে না, কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেশি পরিমাণ বাড়বে, আলটিমেটলি পিএইচ কি হবে, অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আর এই পাশে দেখো রেনাল রুট কিন্তু সে নন ভলাটাইল অ্যাসিড কেও বের করবে, এট দ্য সেম টাইম বেস করবে, সে হ্যান্ডেল করবে। এবং সাধারণত দেখা যায় এটা মডারেট অ্যামাউন্ট অ্যাসিড লোডটাকে ডিসপোজ করে, কারণ এখানে মানে মেকানিজম ইজ নট সো ইজি। রেসপিরেটরি সিস্টেম যেমন ঝটপট করে তোমার এটাকে রিমুভ করতে পারে, রেনাল রুটে কিন্তু দেয়ার আর সাম মেকানিজম যে কিভাবে অ্যাসিডটাকে বের করতে হবে, কিভাবে বেসটাকে বের করতে হবে, ইটস মানে লং মেকানিজম তাকে ফলো করতে হয়। সো দে ডিসপোজেস দ্য মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড লোড। এবং যেহেতু দুটোকে সে হ্যান্ডেল করছে, ইটস এ বাইডিরেকশনাল সিস্টেম এবং কমপ্লিট ফেলিউর হলেও কিছু মিনিটের জন্য সাধারণত দেখা যায় কি কোনো ইফেক্ট সাধারণত হয় না, বিকজ রেনাল রুট তো কাজ করে আসলে অনেক স্লোলি, তাই না? রেসপিরেটরি রুটের মতো ইজ নট সো মাচ ফাস্টার। ঠিক আছে এতখানি? এখন এই যে এত কিছু অ্যাসিড বললাম, বেস বললাম, এরা আলটিমেটলি কোন আয়নটাকে ওরা ইয়ে করছে, মেইনটেইন করছে বলো তো বডিতে? প্রোটন মেইনটেইন করছে। তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বডিতে কি অবস্থায় আছে সেটাকে কিন্তু ওদের পরিমাণ বা এক্সক্রিশন, তাদের প্রোডাকশন কেমন হচ্ছে, তাদের এক্সক্রিশন কেমন হচ্ছে, এই পুরো জিনিসটুকু কিন্তু সেটার উপরেই ডিপেন্ড করছে। এটাকে আমরা বলছি অ্যাসিডিটি অফ এ সলিউশন। So a state of hydrogen ion concentration of a solution is known as the acidity of solution. Acidity depend করে সাধারণত directly proportional to the acid content of the body. বডিতে যদি অ্যাসিড কন্টেন্ট বাড়তে থাকে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। আর যদি তোমার বেস কন্টেন্ট বাড়তে থাকে কি হবে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়বে নাকি কমবে? ম্যাডাম কমবে। এই যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আমাদের মেইন সমস্ত মেকানিজম, আমাদের যে ডিসকাশন সমস্ত আজকে কি, আজকে ভিআইপি হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন নিয়ে আমাদের যত মাথা ব্যথা। এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বডিতে দুটো ভাবে মেজারমেন্ট করা হয়। একটা আছে অ্যারিথমেটিক স্কেল, যেটা তোমরা জানো, এটা দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন হতে পারে, আর একটা হতে পারে ডেসিমাল এক্সপ্রেশন। এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন তোমরা জানো 10 টু দি পাওয়ার -7 মিলিমোল, আমরা এভাবে বলি না, বলি তো 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি এইভাবে বলি তো। আর ডেসিমাল এক্সপ্রেশন যেটা, এটা আমরা পয়েন্ট দিয়ে বলি, তো তোমরা জানো এটার হচ্ছে ডেফিনিট অ্যাবসলিউট ইউনিট আছে এবং তারা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটার জন্য কিভাবে এক্সপ্রেস করে, একটা এক্সপোনেনশিয়াল করতে পারে আর একটা ডেসিমাল এক্সপ্রেশন করতে পারে। আরেকটা আছে লগারিদমিক স্কেল, যেটাকে আমরা বলছি পিএইচ স্কেল। এর কিন্তু কোনো ইউনিট নাই, তারা তাদের হাইড্রোজেন আয়ন কতখানি আছে সেটাকে তারা এক্সপ্রেস করবে বাই টার্মস অফ পিএইচ। তারা এক্সপ্রেস করবে কি দিয়ে, বাই টার্মস অফ পিএইচ। ধরো এই যে ধরো 7.35 তুমি যখন বলছো, তখন যখন তুমি অ্যারিথমেটিক স্কেলে নিতে চাও, তুমি যখন হিসাব করে বের করে দেখবা যে সেখানে 45 ন্যানোমোল অফ তোমার কি বলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আছে। আবার তুমি যদি 7.45 ধরো, দেখবা 35 মিলিমোল অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আছে। সো দিস ইজ দ্য টু স্কেল। তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন একটা সলিউশনে কি স্টেটে আছে, কি রকম আছে, সেটাই হচ্ছে ওই সলিউশনের অ্যাসিডিটি। এবং এই অ্যাসিডিটিটা ডিপেন্ড করবে ডিরেক্টলি
towards the acid content আর indirectly relate করবে to the base অথবা alkali content এর সাথে। এটাকে আমরা দুটো ভাবে আমরা কি বলবো এক্সপ্রেস করতে পারি। একটাকে বলেছি অ্যারিথমেটিক স্কেল, আরেকটাকে বলছি লগারিদমিক স্কেল। লগারিদম যেটা দিয়ে করি সেটাকে আমরা বলছি পিএইচ। সো লেটস স্টার্ট উইথ দা পিএইচ। হোয়াট ইজ পিএইচ এখন বলো আমাকে। Negative logarithm of hydrogen ion. Negative logarithm of hydrogen ion Concentration of hydrogen ion concentration. Where the concentration is expressed as Yeah, millimole per liter. mole per Mole per Per liter. হ্যাঁ, অথবা বলতে পারো where the concentration expressed in terms of molarity, যেভাবে বলতে চাও, কিন্তু কথাটা ডেফিনিশনটা তোমার কমপ্লিট হতে হবে, ঠিক আছে? সো পিএইচ মানে হচ্ছে মাইনাস log 10 of hydrogen ion concentration। থার্ড ব্র্যাকেট যেটা দিয়েছি সেটা দিয়ে কি বুঝাই আমরা? Concentration. তাই তো? ওকে, এখন এই যে তোমার যে পিএইচ, এটা আসলে ডিপেন্ড করে অনেকগুলো জিনিসের উপরে। একটা হলো যে আমার বডি কি পরিমাণ অ্যাসিড তৈরি করছে, আমার বডিতে যে বাফার সিস্টেম আছে সেগুলো কি পরিমাণ অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে। আরেকটা হচ্ছে আমার বডিতে যে মানে রুট অফ এক্সক্রিশন আছে সেটা কতটা ইফেক্টিভলি কাজ করছে। এই তিনটা জিনিস সবকিছু মিলেই কিন্তু আমার বডি পিএইচটা ডিটারমিন হচ্ছে। তার মানে পিএইচ ডিটারমিনেশন কিন্তু নট সো ইজি। আমার বডি কি পরিমাণ অ্যাসিড তৈরি করছে, আমার বাফার কাজ করছে কিনা ঠিক মতো, এবং যদি করে থাকে এরপর আমার যে এক্সক্রিটরি দুটো সিস্টেম আছে, একটা হলো আমার রেসপিরেটরি সিস্টেম, একটা হচ্ছে আমার রেনাল সিস্টেম, ওরা কতখানি ইফেক্টিভলি হ্যান্ডেল করছে আমার অ্যাসিডকে, ঠিক আছে? সবকিছুর উপর ডিপেন্ড করছে কি আমাদের বডি পিএইচ। কত আমাদের ব্লাড পিএইচ? Average 7.4. হ্যাঁ, এভারেজে 7.4. এখানে বায়োকেমিস্ট্রি আমরা এভারেজ দিয়ে ডিল করতে পছন্দ করি না। Madam, 7.35 to 7.45. average 7.5. এক্স্যাক্টলি। সো এখন দেখো, যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে কি পিএইচ বাড়বে না কমবে? কমবে ম্যাডাম। কমবে। তার মানে যখন পিএইচ কম তখন তোমার মাথায় আছে যে আমার বডিতে অনেক পরিমাণ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আছে। যখন পিএইচ বেশি তখন বুঝতে হবে আমার বডিতে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কম, সেখানে অন্য কম্পোনেন্ট বেড়ে গেছে, সেটাকে বলছি আমরা হাইড্রোক্সিল আয়ন। এবং হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন ইজ এ ব্যালেন্সিং সিস্টেম, একটা কমলে আরেকটা বাড়তে থাকে, তাই তো? নিয়ম তো তাই। বডিতে যে কোনো কিছু, আমাদের বডিতে একটা ফ্যান্টাস্টিক মেকানিজম হচ্ছে বডি অলওয়েজ ট্রাইস টু মেইনটেইন এভরিথিং ইন ইকুইলিব্রিয়াম। সারা চিন্তা করে সবকিছুকে আমরা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রাখি। যখনই তুমি হাইড্রোজেন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিবে, ইকুইলিব্রিয়ামটা কমে তোমার কি হবে, ডিস্টার্ব হবে, সেখানে তোমার হাইড্রোক্সিলের অ্যামাউন্টটা বেড়ে যায়। যাই হোক, লো পিএইচ মানে লটস অফ হাইড্রোজেন আয়ন, হাই পিএইচ মানে লটস অফ হাইড্রোক্সিল আয়ন। এটা হচ্ছে আমার কমন সেন্স। এগুলো কিন্তু মনে রাখো, কারণ পরবর্তীতে আবার জিজ্ঞেস করো না যে ম্যাডাম এটা কিভাবে হলো। এখানে দেখো আমরা আমাদের আর্টারিয়াল ব্লাডের একটা পিএইচ রেঞ্জ দিয়েছি 7.35 থেকে 7.45। দিস ইজ দ্য নরমাল পিএইচ রেঞ্জ। এর চেয়ে যখন নিচে নেমে যায়, যখন 7.35 এর চেয়ে নিচে নেমে যায়, তখন সেই কন্ডিশনকে আমরা কি বলছি? অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। আর যখন দেখো 7.45 এর উপরে চলে যায় তখন আমরা তাকে কি বলছি? অ্যালকালোসিস। অ্যালকালোসিস। এখন আমরা সাধারণত সার্ভাইভাল বা সেফ রেঞ্জ বলি। এটার আগে -5 মানে +5 করো, এটার আগে মানে এখান থেকে -5 করো, এখান থেকে +5 করো, মানে 5 এদিকে আসো ওদিকে আসো, তাহলে দেখা যায় 7.4 থেকে 7.5 রেঞ্জটা একদম ক্লিনিক্যালি সেফ রেঞ্জ অফ পিএইচ বলে। এরপরও কিন্তু বাঁচতে পারে, সার্ভাইভাল রেঞ্জ ভালো। কতখানি? 6.8 থেকে 7.8 পর্যন্ত বডি ক্যান সার্ভাইভ। তুমি যদি কিছু করো, বডি তোমাকে কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে তোমাকে বাঁচায় রাখার চেষ্টা করবে। এরপরে যদি চলে যায় তাহলে কি হবে? পেশেন্টের অবস্থা কি হবে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সার্ভাইভাল রেঞ্জ ইজ 6.8 to 7.8 আর নরমাল রেঞ্জ ইজ 7.35 to 7.45। ক্লিনিক্যালি সেফ হচ্ছে 7.3 থেকে 7.5, সরি 7.4 থেকে 7.5। এখানে দেখো, তাহলে আমরা যেটা বললাম 7.35 থেকে 45 concentration of hydrogen ion is normal, patient condition is normal। তার মানে আমি যদি বলি যে একজন মানুষের পিএইচ আছে 7.35 থেকে 7.45, তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের কি অবস্থা মনে হয় তোমার কাছে? কেমন আছে তার কনসেন্ট্রেশন? 10^7। হ্যাঁ, না ওটা দরকার নাই। আই এম নট গোইং টু ক্যালকুলেশন। নরমাল, ওর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ নরমাল, পেশেন্ট কন্ডিশন ইজ নরমাল। কমেন্ট হচ্ছে আমার এটা। যখন একজনের 7.35 এর নিচে গেল তার মানে হচ্ছে তার পিএইচ কমে গেল। পিএইচ কমে গেল মানে
তার Acid হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন পার্সেন্ট কনসেন্ট্রেশন ইনক্রিজ। বেড়ে গেল। বেড়ে গেছে। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া কিংবা পিএইচ কমে যাওয়ার যে তখন পেশেন্টের যে কন্ডিশন সেটাকে আমরা বলছি অ্যাসিডোসিস, আমরা ছবি দিয়ে বলে ফেলেছি। আবার যখন 7.45 এর উপরে যাবে তখন আমি তাই যদি বলি তুমি ওর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন নিয়ে কমেন্ট করো, এটা কি হবে? 7.45 এর উপরে যাওয়া মানে হচ্ছে তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে যাবে। তার মানে পেশেন্টের কন্ডিশনটাকে আমরা এই সময় যেটাকে বলি সেটাকে বলি অ্যালকালোসিস। তাহলে আমরা দুটো টার্মের সাথে অলরেডি পরিচিত হয়ে গেলাম, একটা টার্ম হলো অ্যাসিডোসিস, একটা টার্ম হলো অ্যালকালোসিস, তাই না? এখন আমরা যে বললাম এই যে একটা নরমাল পিএইচ 7.35 থেকে 45 এর বাইরে গেলে, হ্যাঁ আমরা বললাম যে সার্ভাইভাল রেঞ্জ আছে, এর বাইরে চলে যায়, তাহলে এই যে 7.35 থেকে 7.45 এত শর্টার একটা রেঞ্জ, এটা কিভাবে বডিতে তুমি ডিটারমাইন করবে, কিভাবে পিএইচ আর মেইনটেইন করবে কিভাবে? প্রশ্ন তো আসতেই পারে, তাই না? প্রথমে আমরা পিএইচ ডিটারমিনেশনের জন্য কি করব? একটা হতে পারে ইনস্ট্রুমেন্টালি বাই পিএইচ মিটার, এটা আসলে খুব একটা মানে প্রচলিত কোনো পন্থা না। সেকেন্ড পন্থাটা হচ্ছে হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশন দিয়ে আমরা পিএইচ ডিটারমিনেশন করি, হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশন। তার মানে আমরা এখন নতুন আবার একটা টার্ম এখানে ইন্ট্রোডিউস করলাম, সেটা হলো হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশন। সেখান থেকে আসলে মেইনলি হয় কি সিরাম বাইকার্বনের কনসেন্ট্রেশন আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যখন তোমাকে আমি বলে দিব তখন তুমি ইজিলি তুমি এখান থেকে পিএইচ বের করে নিতে পারবে। তুমি নরমালি দেখো যদি আমরা এখানে বাইকার্বনেট বাফার সিস্টেমকে যদি আমি কি করব কনসিডার করি, তখন দেখা যায় পিএইচ ইজ ইকুয়াল টু কি? হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশন মনে আছে নাকি বাবা? Yes ma'am. বলো তো। pH equal to ma'am pKa plus log log salt acid by concentration divided by salt by acid. অ্যাসিড। সল্ট বা কনজুগেট বেস, একই কথা। তো এখানে দেখো যদি আমি বাইকার্বনেট বাফার সিস্টেমটাকে আমি কাজ করি, বাইকার্বনেট বাফারের পিকে হচ্ছে 6.1, উপরে বেস বাইকার্বনেট আর বাইকার্বনেট বাফারের অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো দেখা যায় তাদের বেস টু অ্যাসিড রেশিও 20:1, এই হিসাব করলে দেখা যায় যে 7.4 একটা হিসাব বের হয়ে যায়। সো আমি যদি বলি তুমি কিভাবে পিএইচ ডিটারমাইন করবে বা ক্যালকুলেট করবে, তুমি কি বলবা যে একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালি আমি পিএইচ মিটার ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে নরমালি আমরা যেটা মানে এভারেজ করে থাকি ক্লিনিক্যাল সেটআপে আমরা যেটা করি সেটা হচ্ছে হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশন দিয়ে আমরা কভার করে থাকি। ম্যাডাম ইনস্ট্রুমেন্টালটা সহজ হওয়ার কথা ছিল না ম্যাডাম? এই পিএইচ মিটার দিয়ে আসলে ওরকম করে দেখা হয় না। এটা হচ্ছে তুমি যদি বাইরে কোনো জিনিস দেখো সেখানে পিএইচ মিটার দেখো, তুমি হিউম্যান বডিতে কিভাবে পিএইচ মিটার ইউজ করবা? ম্যাম ব্লাড বের করে। সরি, ব্লাড বের করে? জি ম্যাডাম। ব্লাড বের করে ওইটা তো আসলে করা হয় না, আমি সেটাই বলেছি এটা প্র্যাকটিস করা হয় না, এটা প্র্যাকটিস করা হয় না বিকজ আমরা বলেছি ক্যালকুলেটিভ ভ্যালুটা হচ্ছে মোর মানে প্রিসাইজ এন্ড অ্যাকিউরেট হয়, ঠিক আছে? ম্যাম আমরা যেহেতু পেশেন্টের নরমালি অ্যাসিড বেস সমস্যাগুলো দেখতে হয় কাদের ক্ষেত্রে মেইনলি, যারা আইসিইউ পেশেন্টে মেইনলি আমরা হ্যান্ডেল করার সময় এগুলো দেখি, কাজে ওই সময় তো আমি নিশ্চয়ই চাইবো আমি একটা সুপার অ্যাকিউরেট একটা রেজাল্ট পাই, তাই চাইবো না? জি ম্যাম বলো। পিকে 6.1 এটা ম্যাম কিভাবে বের করা হয়? পিকেটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা তো এখন আমি আবার কার্ড 1 এ চলে যাব। পিকে মানে হচ্ছে নেগেটিভ এটা কিভাবে বের করা হয়? কিভাবে ম্যাম এটা বের করা হয়? ওটা তুমি কার্ড 1 এ দেখে নিও, ওটা পিকে ভ্যালু দেয়া আছে। আমি কার্ড 1 এখন আলোচনা করব না, আমি মেইন জায়গায় আসতে পারবো না। পিকে অফ দ্য তোমার বাইকার্বনেট বাফার ইজ 6.1 সাপোর্টস। একটা হচ্ছে কেন আমার নরমাল বডি পিএইচ রাখতে হবে, পিএইচ নরমাল বডি পিএইচ রাখার কারণ আছে কিছু। একটা হচ্ছে আমার এনজাইম অ্যাক্টিভিটি, আমরা সব জানি কথাগুলো কিন্তু আমরা জানি। একটা হচ্ছে সাপোর্টস দ্য অপটিমাম এনজাইম অ্যাক্টিভিটি ফর দ্য স্মুথ রানিং অফ দ্য মেটাবলিজম রান করবে না যদি না আমি এনজাইম অ্যাক্টিভিটিটাকে অপটিমাম রাখি, এবং এনজাইম অ্যাক্টিভিটি অপটিমাম থাকবে না যদি না বডি পিএইচ অপটিমাম থাকে। মনে আছে এনজাইম অ্যাক্টিভিটির কথা? এনজাইম অ্যাক্টিভিটি উইল বি ম্যাক্সিমাম ইন অপটিমাম পিএইচ, মনে আছে? জি ম্যাডাম। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি চিন্তা করো পিএইচ তো কনসার্ন থাকে অক্সিজেন ট্রান্সপোর্ট এবং কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশন, এটা পুরোটাই আমাদের ফিজিওলজির সাবজেক্ট। যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন কেমন করে রেসপিরেশন কন্ট্রোল হয় এবং আমাদের কিভাবে পিএইচ এর মাধ্যমে তোমার অক্সিজেন ট্রান্সপোর্টটাকে কিভাবে, এটা পুরোটাই ওদের ব্যাপার। এটা মেইনটেইন করবে তোমার যে কোনো বায়োমলিকুলস এর নেটিভ মলিকুলার ফর্ম, যেমন যে আমরা বলি স্ট্রাকচারাল কনফরমেশন মেইনটেইন করবে, যে কনফরমেশনে এটা ফাংশনালি অ্যাক্টিভ থাকবে। আরেকটা বলেছি এটা ইন্টারনাল এনভায়রনমেন্ট বা ইসিএফ টাকে মেইনটেইন করবে এবং সেলুলার ভায়াবিলিটিটাকে মেইনটেইন করবে বাই কি প্রপার ইলেকট্রোলাইট ডিস্ট্রিবিউশনটাকে হ্যান্ডেল করার মাধ্যমে। ইলেকট্রোলাইট ডিস্ট্রিবিউশনের জন্য একটা চ্যানেল কাজ করে, কি নাম? ইলেকট্রোলাইট পড়েছো মাত্র, সোডিয়াম পটাশিয়াম পাম্পের নাম শুনেছো না?
জি ম্যাডাম। হ্যাঁ, এগুলো সব আসলে বেসিক্যালি ফিজিওলজির এক্সপ্লেনেশনের ব্যাপার। আমি এই জন্য এটা নিয়ে কথা বলতে চাই না। অপটিমাম এনজাইম অ্যাক্টিভিটি আমাদের ছিল, আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি। এখন আরেকটা জিনিস বলেছিলাম যে আমি বলেছিলাম যে ক্লিনিক্যালি সেফ রেঞ্জের বাইরে চলে গেলে লাইফ থ্রেটেন হয়ে যাবে। কেন হবে? ক্লিনিক্যালি সেফ রেঞ্জ হচ্ছে 7.3 থেকে 7.5। কেন লাইফ থ্রেটেন হবে এর বাইরে চলে গেলে? ম্যাডাম এনজাইম গুলো ভালোভাবে কাজ করতে পারবে না ম্যাডাম। এক্স্যাক্টলি, একটা হচ্ছে অল্টার্ড হয়ে যাবে এনজাইম অ্যাক্টিভিটি, অল্টার্ড হয়ে যাবে এনজাইম অ্যাক্টিভিটি। তারপরে মেমব্রেন পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যাবে। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা বলছো সেটা কি কাজ করবে ঠিকঠাক মতো? না ম্যাডাম। না ম্যাম। মেমব্রেন পারমিয়াবিলিটি চেঞ্জ হবে, সিএনএস অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। সিএনএস অ্যাক্টিভিটি যখন তুমি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেল বা কোনো কিছু সোডিয়াম পটাশিয়াম লেভেল বেড়ে গেল, যে pass the blood-brain barrier and then এক্স্যাক্টলি suppress. ইলেকট্রোলাইট ডিস্ট্রিবিউশন অল্টার্ড হয়ে যাবে। আমার তো পাম্প কাজ করছে না, তাই তো? ইলেকট্রোলাইট ডিস্ট্রিবিউশন অল্টার হয়ে যাবে। এট দ্য সেম টাইম মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটি বেড়ে যাবে। তোমার পটাশিয়াম যদি ব্যালেন্স করতে না পারো, পটাশিয়াম কি একটা খুবই কার্ডিয়াক টক্সিসিটি ক্রিয়েট করতে পারে না? Yes, ma'am. জি ম্যাডাম। Cardiac arrhythmia develop. সেলুলার ভায়াবিলিটি, আরেকটা বলেছি যে অর্গান ডিসফাংশন। তো একটা হচ্ছে বডি পিএইচ কেন মেইনটেইন করা, মানে ইম্পর্টেন্স অফ নরমাল বডি পিএইচ যদি আমার জানা থাকে, আই ক্যান সে why life will be threatened if the clinically safe range of pH is not maintained. যদি কোনো পেশেন্টের ব্লাড পিএইচ 7.3 এর নিচে নেমে যায় কিংবা কোনো পেশেন্টের ব্লাড পিএইচ 7.5 এর নিচে নিয়ে যায়, কেন আমার লাইফ থ্রেটেন হবে? এইগুলো হচ্ছে কারণ, ঠিক আছে? আমরা এই কারণগুলোকে আরেকটু ম্যাম লাইফ থ্রেটেন বলতে কি ম্যাম এটা কি ম্যাম স্লোলি জীবন বিপন্ন হওয়া, এটা কি? জি ম্যাম এটা তো বুঝছি ম্যাম, মানে ওটা কি ম্যাম ধীরে ধীরে হবে নাকি ম্যাম অনেক ফাস্ট হবে? যে ওই বুঝছো, আমি আরেকটু জোরে কথা বল, আমি আসলে শুনতে পাচ্ছি না। ম্যাম লাইফ থ্রেটেন বলতে যে ম্যাম ও কি ম্যাম ধীরে ধীরে মানে খারাপ অবস্থা চলে যাবে নাকি ম্যাম খুব তাড়াতাড়ি ম্যাম ওর বডি খারাপ হয়ে যাবে ম্যাম? খারাপ অবস্থায় পৌঁছাবে, কারণ তার তো সব মেকানিজম চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাম এটা কি তাড়াতাড়ি হবে না ম্যাম আস্তে আস্তে হবে ম্যাম? না না, ম্যাম, তাড়াতাড়ি তো chronic হবে। নাকি? অনেক তাড়াতাড়ি হবে, প্রোটিন ডিসফাংশন শুরু হয়ে যাবে, একটা প্রোটিনও আমি কাজ কেন করবে না। বলছি, আমি বলেছি পিএইচটা, এই যে তোমার অ্যাসিড বেস ব্যালেন্স, এটা আমরা মেইনলি দেখবো আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে মেইনলি। এবং আইসিইউ পেশেন্ট কি ইমার্জেন্সি না সেটা তুমি চিন্তা করো। কাজে তুমি সেখানে সামান্যতমেরও মানে তোমার যে তুমি একটু সময় নিয়ে আসতে দিলে আমি একটু খেয়ে দিয়ে আসি, এটা করার কোনো জায়গা থাকবে না তুমি যদি পিএইচটাকে মেইনটেইন করতে না পারো, ঠিক আছে? এখানে কিছু চেঞ্জ আমি একটু এক্সপ্লেইন করব, হয়তো বা এটা ভাইবা কোশ্চেন। আমরা বলেছি যে এক্সাইটেবিলিটি চেঞ্জ হবে নার্ভ এবং মাসেল সেলের মধ্যে, এনজাইম অ্যাক্টিভিটি চেঞ্জ হবে, পটাশিয়াম লেভেল চেঞ্জ হবে। কিভাবে হয় আমি একটু এক্সপ্লেইন করব খুব ছোট কথায়। এগুলো তোমার ফিজিওলজি পড়িয়েছে, শুধুমাত্র একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই কয়টা জিনিস একটু তোমাকে বলবো যে কিভাবে হচ্ছে। যেমন ধরো সেল এক্সাইটেবিলিটির ব্যাপার যখন তুমি ধরো, যখন পিএইচ ফল করে তার মানে কি মোর অ্যাসিডিক এনভায়রনমেন্ট ইজ देयर, এবং তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি হবে? ডিপ্রেশন হবে নাকি এক্সাইটেশন হবে বলো তো? ডিপ্রেশন ম্যাডাম। ডিপ্রেশন হবে। এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হয়ে গেলে আলটিমেটলি देयर উইল বি লস অফ কনসিয়াসনেস, ঠিক আছে? তাহলে এটা কি আমার বডির জন্য ভালো না খারাপ? অনেক খারাপ বিষয়। খারাপ। আরেকটা হচ্ছে পিএইচ যখন বেড়ে যাবে তখন কি হবে? ওভার এক্সাইটেবিলিটি হবে। তখন কি হবে? ওভার এক্সাইটেবিলিটির জন্য দেখা যাবে নার্ভাসনেস হচ্ছে, মাসেল টুইচ হচ্ছে, টিংলিং সেনসেশন হচ্ছে। এটা কি ভালো না খারাপ? খারাপ ম্যাম, এটাও খারাপ। তার মানে তুমি বুঝতে পারছো পিএইচটা নরমাল রাখা কতটা জরুরি। কমে গেল সমস্যা হচ্ছে, বেড়ে গেল সমস্যা হচ্ছে। কমে গেলে সিএনএস ডিপ্রেশন হয়ে যাচ্ছে, আমার কনসিয়াসনেসের প্রবলেম হচ্ছে। সিএনএস যখন বেড়ে যাচ্ছে তখন ওভার এক্সাইটেশন ডেভেলপ করছে, এবং সেটাও আমার পেশেন্টকে শান্তি দিবে না। দিবে না। তার মানে খুব সোজা কথা যদি আমি বলি, পিএইচ কমে যাওয়া মানে এক্সাইটেবিলিটি কমে যাওয়া, পিএইচ বেড়ে যাওয়া মানে এক্সাইটেবিলিটি বেড়ে যাওয়া। মনে রাখার সুবিধা বলা যাবে না। এখন এক্সপ্লেইন যদি আমি করি, যে তুমি বলো যে তুমি যে বললা যে এরকম পেশেন্টের মানে তুমি এক্সাইটেবিলিটি চেঞ্জ হবে, কিভাবে হবে? তুমি এক্সপ্লেইন করা যাবে তো নাকি যাবে না? ইনশাআল্লাহ যাবে ম্যাডাম। ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলেছি এনজাইম অ্যাক্টিভিটিতে ইনফ্লুয়েন্স করে। অল্টার্ড এনজাইম অ্যাক্টিভিটি কি করে? পিএইচ যখন ইনক্রিজ করে কিংবা ডিক্রিজ করে, এনজাইমের শেপটাকে চেঞ্জ করে এনজাইমটাকে নন ফাংশনাল করে দেয়। এনজাইমটাকে কি করে দেয়? নন ফাংশনাল করে দেয়। দেখো প্রথমটাতে এই যে চেঞ্জেস ইন দ্য এনজাইম স্ট্রাকচার ক্যান রেজাল্ট ইন অ্যাক্সিলারেটেড অর ডিপ্রেসড মেটাবলিক অ্যাকশন উইদিন দ্য সেল। এটা দেখো একটা নরমাল এনজাইম, এটা এরকম থাকার কথা যদি পিএইচ নরমাল থাকে। যখন পিএইচ উল্টাপাল্টা হয় আমরা জানি ডিন্যাচারেশন হয়ে যায়, মনে আছে? ডিন্যাচারেশন অফ এনজাইম, প্রোটিনের ডিন্যাচারেশন। প্রোটিন ডিন্যাচারেশন। তখন দেখেছো এনজাইমের অবস্থা, হ্যাঁ, সাবস্ট্রেট ফিট করছে না,
এখানে অ্যাক্টিভ সাইটে এসে সাবস্ট্রেট ফিট করতে পারছে না, তাহলে এনজাইম কি কাজ করতে পারবে? নো ম্যাডাম। হ্যাঁ, তাহলে কি আমরা জানি হাইড্রোজেন আয়ন হচ্ছে কি তোমার একটা ক্যাটায়ন, প্রোটিন হচ্ছে অ্যানায়ন। এনজাইম তো প্রোটিন নাকি? Yes, ma'am. জি ম্যাডাম। প্রোটিন নরমাল ব্লাড পিএইচ এ প্রোটিন অ্যানায়ন হিসেবে থাকে। সুতরাং হাইড্রোজেন আয়ন যখন কনসেন্ট্রেশন বেড়ে যাবে তখন তারা এই প্রোটিনের সাথে যখন বাইন্ড করবে তখন তাদের অ্যাক্টিভিটিটুকু কি হবে? ইম্পেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট মলিকুলার মেকানিজম। এটুকু যদি বলতে নাও পারো কোনো প্রবলেম নাই, শুধু এটুকু বলো যে যদি এনজাইম পিএইচ কমে যায় কিংবা বেড়ে যায় তখন এনজাইমের শেপ চেঞ্জ হয়ে যাবে এবং এনজাইম তখন অ্যাক্টিভ সাইডে ফিট করতে পারবে না। আলটিমেটলি দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য মেটাবলিক অ্যাকশন অফ দ্য এনজাইমিক মানে কেমিক্যাল রিঅ্যাকশন। আবার বলেছি ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস যে পটাশিয়াম লেভেলের উপর কি তুমি বুঝতে পারো কি করতে পারে সে? আমরা জানি, তোমার স্যার পড়িয়েছিল মনে হয় ওইদিন, যে আমরা জানি টিউবুলার রিঅবজর্পশন অফ সোডিয়াম হয়, তাই না? আমরা Yes, ma'am. বলেছিলাম না? জি ম্যাডাম। টিউবুলার রিঅবজর্পশন সোডিয়াম হয় কার এক্সচেঞ্জে? দেয়ার মাস্ট বি এক্সচেঞ্জ অফ পটাশিয়ামের এক্সচেঞ্জে। পটাশিয়াম অথবা হাইড্রোজেন, Hydrogen. তাই না? মনে আছে? Yes, ma'am. পটাশিয়াম কিংবা হাইড্রোজেন। নরমালি পটাশিয়ামটাই বেশি পরিমাণে সিক্রেশন হয়। নরমালি পটাশিয়ামে বেশি পরিমাণ সিক্রেশন হবে when you are trying to reabsorbing the sodium। কিন্তু যখন তোমার বডিতে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ মাচ মোর হায়ার, দ্যাট মিন্স ইউ আর এক্সপেরিয়েন্সিং অ্যাসিডোসিস। তোমার বডিতে যখন অ্যাসিডোসিস আছে তখন তুমি জানো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই, তখন সে কি করবে? সে সিক্রেশন বেশি হয়ে যাবে, সে পটাশিয়ামকে রেখে দিবে। কারণ হাইড্রোজেন আয়ন বেশি বেড়ে গেলে আমার পিএইচ উল্টাপাল্টা হয়ে যাবে, সবকিছু উলটপালট হয়ে যাবে। সো বডি চিন্তা করবে আমি আগে হাইড্রোজেনকে শেষ করে বের করে দেই, ঠিক আছে? সো দেয়ার উইল বি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, হাইড্রোজেন ইজ সিক্রেটেড ইন গ্রেটার অ্যামাউন্ট। তখন কি হবে? পটাশিয়ামের অ্যামাউন্ট কি হবে বডিতে? বেড়ে যাবে। বেড়ে যাবে ম্যাডাম। তার মানে দিস লিভস দ্য লেস পটাশিয়াম দেন ইউজুয়াল এক্সক্রিটেড। তার মানে যত পরিমাণ পটাশিয়াম এক্সক্রিশন হচ্ছিল পটাশিয়াম এক্সক্রিটেড হতে পারবে না, পটাশিয়াম উইল বি রিটেনড। তাই তো, বডিতে পটাশিয়াম রিটেনশন হবে। পটাশিয়াম বেড়ে গেলে তখন কি বলি আমরা তাকে? হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া তখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা কার্ডিওটক্সিক। পড়েছো তাই না? জি ম্যাডাম। এক্স্যাক্টলি অপোজিট থিং হ্যাপেন when there is alkalosis। সো আমি একটা দিয়ে তোমাকে বুঝালাম যে কিভাবে কি হচ্ছে। এই পুরাটাই আসলে 3-4টা স্লাইড পুরাটাই ভাইবা কোশ্চেন। যদি কেউ ভালো পারো তখন হয়তো জিজ্ঞেস করতে পারে তুমি কি জানো পটাশিয়াম লেভেলের সাথে কিভাবে মানে কি হয়, অ্যাসিডোসিস হলে পটাশিয়ামের লেভেল কি হয়, তুমি কি এক্সপ্লেইন করতে পারবা পটাশিয়াম লেভেল মানে কি অবস্থা হবে অ্যাসিডোসিসের সময়? এটা করা যাবে না যাবে না? ইনশাআল্লাহ ম্যাডাম। ইনশাআল্লাহ। এখন আমরা জানবো এই যে এত সমস্যা হয়ে যায় তার মানে আমাকে পিএইচটাকে রেগুলেট করতেই হবে, কোনো অপশন নাই। কিভাবে রেগুলেট করব সেটা আবার ফার্স্ট কার্ডের কথা। কিভাবে রেগুলেট করব আমরা পিএইচ বাফার সিস্টেমের মাধ্যমে। পিএইচ রেগুলেশনের জন্য there are some defense mechanism inside our body. Those defense mechanism is trying to resist any change in the pH. মনে আছে? একটু মনে পড়ছে কি? হ্যাঁ, ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে আছে কেমিক্যাল বাফার সিস্টেম। মনে আছে? কেমিক্যাল বাফার সিস্টেম তারা সেকেন্ডস টু মিনিটস এর মধ্যে কাজ করবে। কেমিক্যাল বাফার সিস্টেম এই যে আমরা বললাম বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, তারপরে কিডনিতে কাজ করে কি কি বাফার বলো তো? কিডনিতে কোন কোন অ্যামোনিয়া ফসফেট বাফার, ফসফেট, তারপর বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট, আরেকটা অ্যামোনিয়া। অ্যামোনিয়াম বাফার কাজ করে। সো দিস আর দ্য পালমোনারি সিস্টেম আছে। পালমোনারি সিস্টেম ইট অ্যাক্টস উইদিন দ্য মিনিটস টু আওয়ার্স বাই রেগুলেটিং দ্য কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য ব্লাড। আমি যে লাল শব্দটা দিয়েছি এই শব্দটা ভোলা যাবে না। আমি যদি বলি হাউ রেসপিরেটরি সিস্টেম রেগুলেটস পিএইচ, একটা কথাই শেষ, বাই রেগুলেটিং দ্য কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য ব্লাড। কিভাবে হয় সেটা ফিজিওলজি জানিয়েছে। যখনই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় কিভাবে রেসপিরেটরি সেন্টার এক্সাইটমেন্ট হয়, কিংবা যখন কার্বন ডাইঅক্সাইড কমে যায় রেসপিরেটরি সেন্টারে কি ঘটে, এগুলো তোমরা জানো, এটা আমরা ডিটেইলস পড়াবো না। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্সে আছে কেমিক্যাল বাফার সিস্টেম, আরেকটা হচ্ছে পালমোনারি সিস্টেম। তারপরে আরেকটা আছে সেকেন্ড লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে তোমার রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম অনেক দেরি করে কাজ শুরু করে, যখন তোমার ইট অ্যাক্টস উইদিন আওয়ার্স টু ডেজ। এরা কিভাবে কাজ করবে? একটা মাত্র কথা, বাই রেগুলেটিং দ্য সিরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন এন্ড এক্সক্রিশন অফ অ্যাসিড। আমার কথা পরিষ্কার শুনতে? আমি যদি জিজ্ঞেস করি হাউ রেসপিরেটরি সিস্টেম রেগুলেট পিএইচ, কথাটার উত্তর কি হবে? বাই রেগুলেটিং সেরাম বাইকার্বনেট এন্ড এক্সক্রিশন অফ অ্যাসিড। না না, পালমোনারি ম্যাডাম। হ্যাঁ, পালমোনারি বাই রেগুলেটিং কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য ব্লাড। আর আমি যদি বলি হাউ রেনাল সিস্টেম ট্রাইজ টু রেগুলেট পিএইচ, কি বলবা?
ম্যাডাম regulating serum বাইকার্বনেট বাইকার্বনেট, এই কথাটা মাথার মধ্যে একদম সেট করে ফেলো, বিকজ আমার ডিসঅর্ডারের সময় তোমার এই কথাটাই আমার লাগবে, এই কথাটাই আমার লাগবে। কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ রেগুলেটেড বাই পালমোনারি সিস্টেম, বাইকার্বনেট ইজ অলওয়েজ রেগুলেটেড বাই রেনাল সিস্টেম। মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো এটাকে, এটা আর এখন বের করে দিবা না, এটা রেখে দাও। এছাড়া ডিলেট কিছু সিস্টেম আছে, এর মধ্যে আছে বোন বাফার সিস্টেম। বোন বাফার সিস্টেম আসলে আমরা চাই না বোন বাফার কাজ করুক। বাফার কাকে বলে বলো? বাফার কাকে বলে? mixture of strong acid and its conjugate base that tends to Mixture of weak acid and its conjugate base, or mixture of weak acid and its salt with conjugate base, যেটাই বলো, যে কোনো একটা বললেই হবে। That prevents the drastic change of pH. Or release hydrogen ion in a solution. কেন accept এবং রিলিজ করলে কি concentration or pH of that solution? কখন? Despite the addition of moderate amount of acid or base to the solution. দেখতে পাচ্ছ বাফারের চারটা কম্পোনেন্ট আছে ডিফাইন করার সময়। একটা হচ্ছে মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড কনজুগেট বেস বলতে পারো, অথবা তুমি বলতে পারো মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড সল্ট উইথ স্ট্রং বেস, যেটাই বলো, দুইটা বলার দরকার নেই, একটা বললেই হবে। That can accept or release hydrogen ion in a solution, 2 number point. 3 number হচ্ছে to resist the marked change in the pH. Number 4 হচ্ছে in spite of addition of moderate amount of acid or base to the solution. মনে থাকবে? জি ম্যাডাম। একটা বাফারের ডিফাইন করতে চারটা পয়েন্ট আমার লাগবে, জরুরি। কিভাবে কাজ করে? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ বাফার অ্যাকশন? মনে আছে? কনভার্সন অফ স্ট্রং অ্যাসিড ইনটু উইক অ্যাসিড, তারপর Conversion of strong base into weak base. উইক বেস। এগুলো কিন্তু সব ফার্স্ট কার্ডের পড়াশোনা, যেহেতু মাঝখানে দুইটা কার্ড চলে গেছে আমরা সব ভুলে গেছি, তাই না? এই জন্য আমাকে এইগুলো আবার পড়াতে হচ্ছে। নর্মালি আমার এটা মানে খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমাকে আগের পড়াগুলো নিতে হচ্ছে এই জন্য আমার একটু টাইম লেগে যাচ্ছে, কিন্তু এই পড়াগুলো তোমরা জানো। সো বাফার কিভাবে কাজ করে এটা তোমরা জানো। এখানে একটা কথা খুব সুন্দর করে বলেছি, বাফার অ্যাক্টস এজ এ কেমিক্যাল স্পঞ্জ। এই কথাটা যদি মনে রাখো আর কিছুই তোমার ভুলবা না। কেমিক্যাল স্পঞ্জ মনে আছে নাকি? স্পঞ্জ দেখেছো ব্যাংকে টাকা গোনার সময়? কখনো দেখেছো ম্যানুয়ালি টাকা গোনার সময়? জি ম্যাডাম। কি করে? একটা স্পঞ্জের মধ্যে পানি রাখে না? জি ম্যাডাম। তারপরে কি করে? হাতটা যখন শুকায় যায় স্পঞ্জে চাপ দিয়ে পানিটা নেয়, তাই না? আবার তুমি যদি ধরো একটা জায়গা মুছতে চাচ্ছ, তুমি একটু ওখান থেকে চাপ দিলে পানি বের হবে না? একটা জায়গায় যখন পানি পড়েছে, তুমি যখন স্পঞ্জটাকে ফেলো, সে কি করবে? স্পঞ্জটা পানিটাকে নিয়ে ফেলবে। তোমার যদি কোনো জায়গায় পানি লাগে, চাপ দিলে পানিটা বের হবে না? জি ম্যাডাম। এক্স্যাক্টলি, বাফার কাজ করে এক্স্যাক্টলি দ্য সেম মেকানিজম অ্যাজ এ কেমিক্যাল স্পঞ্জ। সে কি করে? সকিং আপ করে অথবা রিলিজ করে হাইড্রোজেন আয়ন, যার দরুন পিএইচটা স্টেবল থাকে। সোজা কথা, আমার বাফার যখন দরকার হবে হাইড্রোজেন আয়নকে সে নিয়ে নেবে, যখন দরকার হবে সে হাইড্রোজেন আয়নকে রিলিজ করবে। ব্যাস, আমার আর বেশি কথা জানার দরকার নেই। এগুলো তোমরা জানো। বডি কম্পার্টমেন্ট অনুযায়ী বাফার সিস্টেম, এগুলো আমি জাস্ট বলে যাচ্ছি। আরবিসি তে আছে হিমোগ্লোবিন, ফসফেট, বাইকার্বনেট। প্লাজমাতে আছে যেটা ইসিএফ কম্পোনেন্ট, বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন। যদি বলি ব্লাডে কোনটা কোনটা আছে তাহলে কি বলবা বলো তো? যদি বলি ব্লাডে কি কি বাফার আছে তাহলে কম্বাইন করে নিবা। আরবিসি আর প্লাজমাকে কম্বাইন করলে তো ব্লাড বের হবে নাকি? জি ম্যাডাম। তাই না? আচ্ছা, আইসিএফ এ আছে প্রোটিন বাফার, বাইকার্বনেট, ফসফেট। ইন অর্ডার অফ ইম্পর্টেন্স কিন্তু আমি লিখেছি। কিডনিতে আছে অ্যামোনিয়া, ফসফেট এন্ড বাইকার্বনেট, আর বোনে আছে বোন বাফার। এগুলো আমরা জানি। এখন মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইফেক্টিভ বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম। বোন বাফারটা ম্যাডাম হ্যাঁ, ডিটেইলস একটু বোন বাফারটা আমি বলবো। বাইকার্বনেট বাফার সিস্টেম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি জিজ্ঞেস করা হয় তুমি এত বাফার বলেছো, তুমি বলো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, কিংবা কোনটা বেশি ইফেক্টিভ বাফার মনে হয়? বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার সিস্টেম কেমন হয় দেখেছো? বাইকার্বনেট বাফার সিস্টেমে কি থাকবে? উইক অ্যাসিড এন্ড সল্ট অফ স্ট্রং বেস, অথবা উইক অ্যাসিড এন্ড বেস। এখানে উইক অ্যাসিড কোনটা বলো? কার্বনিক অ্যাসিড। আর এখানে বেস কম্পোনেন্ট কোনটা? বাইকার্বনেট। এবং বেস টু অ্যাসিড রেশিও দেখেছো? বেস থাকে 20, অ্যাসিড থাকে 1। তার মানে বেস টু অ্যাসিড রেশিও কত? 1:20. No, base to acid ratio হচ্ছে 20:1.
হ্যাঁ, এই কথাটা মাথার মধ্যে একদম সেট করে ফেলো, এই কথাটাও ভোলা যাবে না। তার মানে এর আগে আমি বলেছিলাম একটা কথা যে রেসপিরেটরি সিস্টেম রেগুলেট করছে কার্বন ডাইঅক্সাইডকে, রেনাল সিস্টেম রেগুলেট করছে বাইকার্বন, সেটাকে আমি মাথায় ঢুকাতে বলেছি। নাম্বার 2 এখন বলছি বেস টু অ্যাসিড রেশিও মেনটেন করতে, বেস টু অ্যাসিড রেশিও 20:1, এই কথাটা ভোলা যাবে না। ঠিক আছে? জি ম্যাডাম। সো দিস দ্য প্রিন্সিপাল ইসিএফ বাফার। এখানে দেখা যায় আমার বডি পিএইচ যখন নরমাল থাকে তখন দেখা যায় যে তোমার বাইকার্বনেটের পরিমাণ থাকে 24 মিলিমোলের মতো এবং আমার কার্বনিক অ্যাসিড থাকে 1.2, যার দরুন তোমার এই যে রেশিও আমি বলেছি 20:1 কেন আসে এটা দেখালাম। এবং নরমালি দেখা যায় বাফার কনসেন্ট্রেশন থাকে 25 মিলিমোল পার লিটার। ঠিক আছে? এখন অ্যাডভান্টেজ অফ দ্য বাইকার্বনেট বাফার সিস্টেম। বাইকার্বনেট বাফারের কোনো অ্যাডভান্টেজ কি আছে, কোনো সুবিধা আছে কিনা এই বাইকার্বনেট বাফার সিস্টেমের? জি ম্যাডাম, আছে তো 20:1 রেশিও থাকার কারণে অ্যাসিড ভালো নিউট্রালাইজ করতে পারে। প্রথম কথা হচ্ছে এটা সব ধরনের বেস এবং অ্যাসিডের এগেইনস্টে কাজ করবে, শুধুমাত্র কার্বনিক অ্যাসিড ছাড়া। ঠিক আছে? আর দুটো কম্পোনেন্ট যেটা বললাম, একটা হচ্ছে বাইকার্বনেট, একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড মানে ওটাকে আমরা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হিসেবে সিনোনিয়াম চিন্তা করি, এবং এটাকে একটা ওপেন এন্ড সিস্টেম বলা হয় বিকজ ইট ইজ অ্যান ওপেন এন্ড সিস্টেম। কেন? এটার যে কম্পোনেন্ট আছে, এটার বাইকার্বনেট পোরশনটুকু আমার রেনাল সিস্টেম রেগুলেট করতে পারে, আর যে কার্বনিক অ্যাসিড পোরশনটুকু এটা পালমোনারি সিস্টেম রেগুলেট করতে পারে। সো ইটস দ্য মোস্ট ইফেক্টিভ বাফার সিস্টেম এবং এটাকে ওপেন এন্ড সিস্টেম বলা হচ্ছে। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে তুমি একটু খেয়াল করো, এটা কিন্তু আইসিএফও কাজ করতে পারে, ইসিএফও কাজ করতে পারে। কত পার্সেন্ট বাফারিং অ্যাক্টিভিটি যার জানার ইচ্ছা আছে সে জেনে নাও। এরপরে বলেছি যে এটা কোঅপারেশন ওয়ার্কস ইন কোঅপারেশন উইথ দ্য হিমোগ্লোবিন বাফার সিস্টেম। এটা হিমোগ্লোবিন বাফার সিস্টেমের কোঅপারেশনে কাজ করে টু ইনক্রিজ দ্য বাফারিং এফিসিয়েন্সি। আরেকটা বলেছি যেটা একটু আগে তোমরা বলেছিলে যে অ্যাসিড কন্টেন্টটা আমাদের বডি কি একটা নেট অ্যাসিড প্রোডিউসার। কাজেই এমন কোন বাফার যার বেস কনসেন্ট্রেশন বেশি সে আমার বডির জন্য কি একটা ভালো বাফার হবে, তাই না? নরমালি তো, কারণ আমার বডি অ্যাসিড তৈরি করছে বেশি, তাহলে আমি যদি এমন একটা বাফার সিলেক্ট করি যার বেস কম্পোনেন্ট বেশি, তাহলে ইট উইল বি এক্সেলেন্ট বাফার ফর মাই বডি সিস্টেম। এবং এখানে তাই হয়েছে, বেস কনসেন্ট্রেশন ইজ মোর দেন অ্যাসিড কনসেন্ট্রেশন which makes it more efficient to encounter the acid load of the body because our body is a net acid producer. কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি আছে বলো তো? এই যে আমি এতক্ষণ ধরে একটা কথা বললাম, একটা কথা বলেছি যে সে সব বাফারের এগেইনস্টে কাজ করতে পারে, শুধুমাত্র কাজ করতে পারে না বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড। তার মানে এটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ নিশ্চয়ই, তাই না? জি ম্যাডাম। তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক নাম্বার হলো যে এটার পিকে ভ্যালুটা কম থাকে, এটা উইক ভ্যালু, পিকে ভ্যালু 6.1। আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু পিকে। যখন পিএইচ পিকের কাছাকাছি থাকে তখন বডি তার বাফারিং অ্যাক্টিভিটি উইল বি ম্যাক্সিমাম, তাই তো জানি, মনে আছে? জি ম্যাডাম। জি ম্যাম। হ্যাঁ, কিন্তু এর পিকে দেখো 6.1। একটু আমাকে এক মিনিট শুনুন। সরি, উইক বাফার হচ্ছে যেটা আমরা বললাম যদি পিকে ভ্যালুটা কম, সুতরাং সেটা বাফারিং অ্যাকশনটা কম থাকবে। আর মোস্ট স্ট্রং বাফার কারা তাহলে? প্রোটিন এবং ফসফেট বাফার, এদের পিকে ভ্যালুটা আমার পিএইচ এর কাছাকাছি। নাম্বার 2 বলেছি এটা কার্বনিক অ্যাসিডকে বাফার করতে পারে না, সো ইট ক্যানট অপারেট ইন দ্য রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার, কারণ কার্বনিক অ্যাসিডকে ডিল করে রেসপিরেটরি সিস্টেম। কাজে রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডারে এটা আসলে তেমন একটা ইফেক্টিভ বাফার সিস্টেম হিসেবে কাজ করতে পারে না। ঠিক আছে? কে যেন জিজ্ঞেস করছিল বোন বাফার। বোন বাফার হচ্ছে অ্যালকালাইন ক্যালসিয়াম ফসফেট সল্ট অফ বোন ডিপোজিটেড ইন দ্য ফর্ম অফ হাইড্রোক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। ক্যালসিয়াম ফসফেট সল্ট থাকে না বোনের মধ্যে, কি থাকে বোনের মধ্যে? ক্যালসিয়াম থাকে অনেক এন্ড এইটা ফসফেট হচ্ছে থাকে। তোমার এই জিনিসটাই হচ্ছে অ্যালকালাইন ক্যালসিয়াম ফসফেট যে সল্টটা থাকে দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ এ বাফার। এটার অ্যাকশন ডিলেড, আওয়ার্স টু ডেজ লাগে এবং বাফারিং ক্যাপাসিটি খুব ভালো, বাট এটার একুট অ্যাসিডোসিসে কোনো কাজ করে না। একুট মানে ধরো এর মধ্যে হয়েছে, মানে ধরো 24 ঘন্টা 48 ঘন্টায় এই পরিমাণ অ্যাসিডোসিস ডেভেলপ করেছে এই ডিউরেশনে, তখন কিন্তু এর কোনো এফেক্ট থাকে না। বোন বাফার কাজ করে অনেক পরে, যখন দেখা যায় সমস্ত সিস্টেম ফেল করছে, তখন যখন দেখছে পিএইচ মেনটেন করতে পারছে না, তখন বোন বাফার কাজ করতে আসে। তাহলে আমরা কি বোন বাফারের কাজ এক্সপেক্ট করি? না ম্যাডাম, করি না।
এবং সে কিন্তু ক্রনিক রেনাল ফেলিউর যখন হয়, সে ক্রনিক অ্যাসিডোসিস হয়, তখন ক্লাসিক্যাল বোন বাফার ফ্রিকোয়েন্টলি ফেলস, তখন বোন বাফার আসে এট দ্য বোন ডিমিনারেলাইজেশনের মাধ্যমে। কারণ এই ক্যালসিয়াম ফসফেটটা কেমনে আসবে, যখন বোন যখন ডিমিনারেলাইজ হবে, বোনের যে মিনারেল গুলো আছে সেগুলো ডিমিনারেলাইজেশন হবে, ডিটাচমেন্ট হবে, সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ হয়ে ব্লাডে আসবে, দ্যাট ক্যান তোমার নিউট্রালাইজ দ্য অ্যাসিড, তাই না? আমরা সেটা তো চাই না। সেজন্য আমরা বলি যে ক্রনিক রেনাল ফেলিউরে যখন বডি কন্টিনিউয়াসলি একটা অ্যাসল্টের মধ্যে থাকে, যে তার বাফার কোনোভাবে পিএইচটা মেনটেন হয় না, তখন তারা বোন বাফার কাজ করতে পারে এট দ্য কস্ট অফ ডিমিনারেলাইজেশন, হুইচ ইজ নট এনকারেজেবল। আমরা এটাকে এনকারেজ করি না। ইম্পর্টেন্স অফ বোন বাফার হচ্ছে এটা প্রিভেন্ট করতে পারে ডেভেলপমেন্ট অফ অ্যাসিডোসিস ইন মাইল্ড অর মডারেট সিআরএফ, মানে ক্রনিক রেনাল ফেলিউরের কথা বলছি। এবং ক্রনিক রেনাল ফেলিউরের ক্ষেত্রে আমরা বলেছি যখন তোমার ডিমিনারেলাইজেশন হবে, ক্যালসিয়াম সল্ট বের হয়ে যাবে, তখন কি হয়, বোনসে কি হয় জানো, অস্টিওপোরোসিস ডেভেলপ করে, অস্টিওপোরোসিস ডেভেলপ করে এবং হাইপারক্যালসিমিয়া, এবং হাইপারক্যালসিমিয়া যদি বেশি বেশি ক্যালসিয়াম ব্লাডে বেড়ে যায়, তখন কি হয় বলো তো, কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় না? জি ম্যাডাম। আমরা চাই না বোন বাফারটা শর্টকাট হিসেবে আসে, সুতরাং বোন বাফারটা এভাবে করেই করে নিবা। ঠিক আছে এতখানি? জি ম্যাডাম। এখন সব ধরনের বাফারই আসলে বডিতে কাজ করে, মেনটেন করে পিএইচটাকে ইন প্রিন্সিপাল অফ দ্য হেন্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশন। যে কোনো বাফারই বলো এটা কাজ করবে এইভাবে। আমরা বলেছি পিএইচ ইজ ইকুয়াল টু পিকে লগ কনজুগেট বেস ডিভাইডেড বাই উইক অ্যাসিড। এটাকে আমরা লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ কনজুগেট, যদি আমরা এইচ এ কে যদি একটা অ্যাসিড ধরি তাহলে কনজুগেট বেস হবে কি এটা, আর এখানে এইভাবে করে তুমি এটা লিখতে পারো। এখন যখন তুমি এটাকে যখন বাইকার্বনেট বাফার সিস্টেমকে যখন তুমি প্রিন্সিপাল অফ হেন্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশনটা অ্যাপ্লাই করবা, তখন তুমি এইভাবে একটা ইকুয়েশন লিখতে পারো, pH is equal to pK plus log concentration of bicarbonate divided by কি কার্বনিক অ্যাসিড, তাই তো? আমরা তাই লিখতে পারবো না? জি ম্যাডাম। কিন্তু দেখো আমি এখানে বাইকার্বনেট ঠিকই লিখেছি, কার্বনিক অ্যাসিডটাকে আমি কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করেছি 0.03 ইনটু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড দিয়ে। কেন? তাই না, নিচে তো কার্বনিক অ্যাসিড আসার কথা, তাই না? জি ম্যাডাম। কার্বনিক অ্যাসিড আসার কথা, কিন্তু আমি লিখেছি 0.03 ইনটু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। পার্শিয়াল প্রেসার আর মোল, কারণ কার্বনিক অ্যাসিডটাকে ডিরেক্টলি মেজারমেন্ট করা ডিফিকাল্ট, এটাকে মেজারমেন্ট করা যায় না। এজন্য আমরা কি করি, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের সাথে 0.03 দিয়ে গুণ করি, এবং 0.03টা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সলিউবিলিটি কোএফিসিয়েন্ট। এটা একটা কনস্ট্যান্ট হিসেবে নেই আমরা, এভাবে করে আমরা এটাকে হিসাব করি। এর মানে হচ্ছে যদি তোমার বাইকার্বনেট কনসেন্ট্রেশন যদি 1 মিলিমিটার রাইজ ইন দা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, সেখানে 0.03 পরিমাণ তোমার মিলিমোল পার লিটার বাইকার্বনেট কনসেন্ট্রেশন হয় বাড়বে কমবে। যদি তোমার রাইজ করে, প্রেসার যদি রাইজ করে 1 মিলিমিটার, দেয়ার উইল বি রাইজ অফ দ্য 0.03 মিলিমোল পার লিটার অফ বাইকার্বনেট কনসেন্ট্রেশন। এভাবে করে আমরা কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন এভাবে করে আমরা এটা দেখি। এই ছবিটা দেখো, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড আসলে ডিটারমিন করে বডিতে কতখানি ডিসলভ কার্বন ডাই অক্সাইড আছে, এবং ডিসলভ কার্বন ডাই অক্সাইড আসলে কোনটা, কার্বনিক অ্যাসিড, তাই না? কার্বনিক অ্যাসিডের মধ্যে আছে। কার্বনিক অ্যাসিড কি হয়, সে কিন্তু খুবই দ্রুত ডিসোসিয়েট করে যায়, সে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেটের মধ্যে ডিসোসিয়েট করে যায়। সো পার্শিয়াল প্রেসার অফ প্লাজমা কার্বন ডাই অক্সাইড ইন প্লাজমা ডিটারমিনস দ্য ডিসলভ কার্বন ডাই অক্সাইড content which later on gives rise to carbonic acid. এই কথাটা কার্বনিক অ্যাসিড ম্যাডাম স্লোলি ডিসলভ হবে না ম্যাডাম, মানে কার্বনিক অ্যাসিড বডিতে আসার পরে সে কিন্তু কার্বনিক অ্যাসিড হিসেবে থেকে যায় না, সে বডিতে এটা কি করে, উইক অ্যাসিড না এটা ম্যাডাম? বুঝি নাই। কার্বনিক অ্যাসিড উইক না? হ্যাঁ ওটা তো উইক অ্যাসিড, সেটা হচ্ছে ডিসোসিয়েশন কন্টেন্ট, কিন্তু এভাবে থাকে না। কুইক রাইজ বলতে আমি সেটা বলছি না, আমি বলছি কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড হিসেবে থেকে যায় না বডিতে, সে ডিসোসিয়েট করে ফেলে। ঠিক আছে, সে ডিসোসিয়েট করে হাইড্রোজেন এবং বাইকার্বনেট তৈরি করে ফেলে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ হাইড্রোজেন এন্ড বাইকার্বনেট সলিউশন, এটা আসলে এইভাবে করেই ইকুয়েশনটা হয়। এখানে এখন দেখো, যেহেতু পিএইচ ডিটারমিনেশন হচ্ছে বাই দ্য রেশিও অফ দ্য বাইকার্বনেট টু দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, আমি হেন্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশনটাকে আমার হ্যান্ডি একটা ফর্মুলাতে নিয়ে আসলাম। এখন এটা হচ্ছে পিএইচ is equivalent to the bicarbonate concentration divided by the partial pressure of carbon dioxide. যেহেতু pk is a constant, আমরা pk ভ্যালুটাকে ইগনোর করতে পারি, কারণ pk তো সবার জন্য সমান নাকি,
জি ম্যাডাম। সুতরাং আমি এটাকে ইগনোর করতে পারি। তাহলে আমি যদি হেন্ডারসন হ্যাসেলবেগ ইকুয়েশনটাকে এখন শর্টেন করি, তাহলে কি আমি এই কথাটা লিখতে পারি না, pH is equal to bicarbonate concentration divided by partial pressure of carbon dioxide? পারি তো নাকি? জি ম্যাডাম। Yes, ma'am. পারি। এখানের মধ্যে দেখো এই যে বাইকার্বনেট বলছি, এই যে তোমার pH is equal to, এই যে বাইকার্বনেট পোরশন আমি বলেছি কে হ্যান্ডেল করবে? Renal system. রেনাল সিস্টেম। এবং দিস ইজ এ স্লো মেকানিজম। আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কে হ্যান্ডেল করবে? পালমোনারি সিস্টেম। Respiratory system. দিস ইজ দ্য পার্ট। এটা এখন 3 নাম্বার পয়েন্ট মাথায় ঢুকায় ফেলো। প্রথম পয়েন্ট বলেছি বাইকার্বনেট তোমার হ্যান্ডেল করছে তোমার রেনাল সিস্টেম। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কে হ্যান্ডেল করছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম। সেকেন্ড কথা কি বলেছি আমি, বলো ম্যাডাম। এই যে ইজ টু ম্যাডাম বেস থাকে 20:1 হবে ম্যাডাম। 20:1 আমার এই বেস টু অ্যাসিড কনসেন্ট্রেশন আমার বডি মেইনটেইন করার চেষ্টা করবে টু মেইনটেইন দ্য কনস্ট্যান্ট পিএইচ। একটা পিএইচ কে কনস্ট্যান্ট রাখার জন্য বেস টু অ্যাসিড রেশিও 20:1 রাখার চেষ্টা করবে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট বলেছি আমি এখন হেন্ডারসন হ্যাসেলবেগটাকে ছোট করে ফেলেছি। পিএইচ ইজ ইকুইভ্যালেন্ট টু bicarbonate concentration and partial divided by partial pressure of carbon dioxide। আচ্ছা এখানে তুমি আমাকে বলো তাহলে রিলেশনশিপটা কেমন হচ্ছে? pH is directly related to the bicarbonate concentration, কথাটা কি ঠিক? জি ম্যাডাম। হ্যাঁ, pH is inversely related to the partial pressure of carbon dioxide, কথাটা কি ঠিক? জি ম্যাডাম। জি ম্যাম। তার মানে বাইকার্বনেট যদি বাড়ে আমার বডিতে pH বাড়বে, বাইকার্বনেট যদি কমে আমার বডিতে pH কমবে, কথাটা কি ঠিক? জি ম্যাডাম। আমি যদি বলি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে pH কমবে, জি ম্যাডাম ঠিক। কার্বন ডাইঅক্সাইড কমলে pH বাড়বে, ঠিক? জি ম্যাডাম। সো তোমার এখন মাথার মধ্যে এই কয়টা জিনিস তোমাকে এখন প্যাক করে নিয়ে আমরা ডিসঅর্ডারে ঢুকে যাব। ঠিক আছে, এখন আমরা ডিসঅর্ডারে ঢোকার আগে একটা জিনিস দেখার চেষ্টা করো, এটা আমরা অলরেডি জানি। কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তাই না? আমার কমেন্ট তো তাই নাকি? কেন বেড়ে যেতে পারে আমার হাইড্রোজেন কনসেন্ট্রেশন? একটা হতে পারে আমার বডিতে অ্যাসিড প্রোডাকশন বেড়ে গেছে এবং অ্যাসিড বডিতে জমে যাচ্ছে, আরেকটা হতে পারে আমার বডি থেকে বেস লস কমে যাচ্ছে, তাই না? জি ম্যাডাম। এই দুটো কারণে এটা হচ্ছে। আবার দেখো নিচেরটাতে আসো, অ্যালকালোসিস যখন হচ্ছে, অ্যালকালোসিস কেন হতে পারে? কোন অ্যালকালোসিস হওয়া মানে আমার কমেন্ট হচ্ছে আমার বডিতে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কম। ঠিক আছে, কেন কম? একটা হতে পারে আমার বডি থেকে হয়তোবা অ্যাসিড লস হয়েছে, আরেকটা হতে পারে আমার বডিতে কোনো কারণে বেস অ্যাকুমুলেশন হওয়া শুরু হয়েছে। আমি যেগুলো বলছি একটু শুনতে মনে হবে যে ম্যাডাম আমি মনে হয় ভুলে যাচ্ছি, আজকে গিয়ে এটা আবার পড়ে ফেলবা, এরপরও যদি কোনো প্রবলেম থাকে আমি তোমাদেরকে দরকার হলে ডিল করবো আলাদা করে, কোনো প্রবলেম নাই। সো হ্যাভ পেশেন্স এন্ড বি উইথ মি। তাহলে বললাম যে অ্যাসিডোসিস অ্যালকালোসিস এভাবে হচ্ছে। এখন অ্যাসিডোসিস তাহলে আমি কি বলছি? এ কন্ডিশন ইন হুইচ দ্য ব্লাড হ্যাজ টু মাচ অ্যাসিড or too little base resulting in a decrease in the blood pH। একটা কন্ডিশন যখন ব্লাডে প্রচুর অ্যাসিড আছে কিংবা কম বেস আছে, আলটিমেটলি সেখানে ব্লাড পিএইচ কমে গেছে, তাই তো? এইটাই তো আমি বুঝলাম ওই ছবি থেকে, নাকি? জি ম্যাম। জি ম্যাডাম। অ্যালকালোসিসে কি বুঝলাম? হয় আমার বডিতে অনেক বেশি বেস হচ্ছে কিংবা খুব কম অ্যাসিড আছে, আলটিমেটলি সেখানে আমার ব্লাড পিএইচ বেড়ে গেছে। এই যে দুটো টার্ম পড়েছি, অ্যাসিডোসিস, এই যে টার্ম পড়েছি অ্যালকালোসিস, দিস ইজ দ্য টাইপস অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। সো আমি যদি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, অ্যানসার কি হবে? ম্যাডাম অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস, এটা হচ্ছে একদম মানে প্রথম ক্লাসিফিকেশন আমি ঢুকলাম। অ্যাসিড বেস ডিসঅর্ডার দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাসিডোসিস, একটা হচ্ছে অ্যালকালোসিস। আবার আমরা এই ফর্মুলাটার সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি, বাইকার্বনেট আছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড আছে। এখানে বলেছি যদি কোনো কারণে বাইকার্বনেট চেঞ্জ হয়, তাতে যদি পিএইচ চেঞ্জ হয়, তাহলে যে ডিসঅর্ডার হবে সেটাকে আমরা বলি মেটাবলিক ডিসঅর্ডার। ঠিক আছে, যদি কোনো কারণে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হয়, তাহলে যে ডিসঅর্ডার হবে সেটা হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার। তাহলে আমি যে এতক্ষণ ধরে অ্যাসিডোসিস অ্যালকালোসিস বলেছি, তাদের আবার এখন সাবটাইপ চলে আসছে।
তাহলে সাবটাইপ কি? আমি Metabolic বলেছি disorder কোনো আর- কারণে বাইকার্বনেট বেড়ে যেতে পারে কিংবা অ্যাসিড মানে দুটো জিনিসের চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে অ্যাসিড কম্পোনেন্ট অথবা বেস কম্পোনেন্ট। যদি তোমার বাইকার্বনেটে কোনো চেঞ্জ হয় সেটার জন্য যেটা হয় সেটাকে বলি মেটাবলিক টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে রিলেটেড অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় তাকে আমরা বলি কি? রেসপিরেটরি ডিসঅর্ডার। অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমরা এটা অলরেডি জানি, আমরা যে হ্যান্ডারসন হ্যাসেলবেক ইকুয়েশনকে ছোট করেছি সেখান থেকে আমরা জানি যদি বাইকার্বনেট কমে পিএইচ কি হবে? কমবে ম্যাডাম, কমবে। যদি বাড়ে পিএইচ কি হবে? বাড়বে। আচ্ছা, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে পিএইচ কি হবে? কমবে। আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমলে পিএইচ কি হবে? বাড়বে। বাড়বে। তাহলে দেখো ম্যাডাম, কি মজার জিনিস, একটা হচ্ছে ডিরেক্ট রিলেশনশিপ উইথ দ্য পিএইচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রিলেশনশিপ উইথ পিএইচ। বাইকার্বনেট ইজ দ্য মেটাবলিক কম্পোনেন্ট অফ দ্য অ্যাসিড বেস আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ রেসপিরেটরি কম্পোনেন্ট অফ দ্য অ্যাসিড বেস। ঠিক আছে? জি ম্যাডাম। এখন দেখো যদি এমন হয় যে যে কোনো একটাতে সমস্যা হচ্ছে, আইদার বাইকার্বনেট কনসেন্ট্রেশনে প্রবলেম কিংবা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম, যখন একটাতে প্রবলেম হয় আরেকটা নরমাল থাকে তখন যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলি সিম্পল টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। মানে দুটো কম্পোনেন্টের কথা বলেছি আমি, প্রথমে বলেছি অ্যাসিডোসিস অ্যালকালোসিস, এরপর আমি বলেছি অ্যাসিডোসিস হতে পারে যদি অ্যাসিডের ভেরিয়েশন হয় বেসের ভেরিয়েশন হয়, এবং যদি তারপরে আমি বলেছি অ্যাসিড কম্পোনেন্ট হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, বেস কম্পোনেন্ট বলেছি বাইকার্বনেট। এরপর আমি বলেছি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে রিলেটেড যে ডিসঅর্ডার সেটাকে রেসপিরেটরি টাইপ বলেছি, যেটা বাইকার্বনেটের সাথে রিলেটেড ডিসঅর্ডার সেটাকে আমরা বলেছি মেটাবলিক টাইপ। এখন বলছি এই যে দুটো টাইপ আমি বললাম এদের মধ্যে যে কোনো একটাতে প্রবলেম, মনে করো বাইকার্বনেটে প্রবলেম কিন্তু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ওকে, তাহলে এটাকে আমরা কি ধরনের ডিসঅর্ডার বলবো? সিম্পল অ্যাসিড বেস সিম্পল ডিসঅর্ডার। অ্যাসিড। মনে করো পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইডে প্রবলেম পার্শিয়াল প্রেসারে কিন্তু বাইকার্বনেট ইজ ওকে, কি ধরনের ডিসঅর্ডার এটা? সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। তার মানে সিম্পল যদি থেকে থাকে ডেফিনেটলি দেয়ার আর সাম আদার টার্মস লাইক কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। যখন দুটো কম্পোনেন্টই চেঞ্জ হবে সাইমultaneously তখন তাকে আমরা বলছি কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমি বারবার বলছি আজকে কিন্তু পুরোপুরি অঙ্কের হিসাব, মাথায় শুধু লজিক খাটাবা আর চিন্তা করবা যে কি বলছি আমি। ম্যাডাম দুইটা চেঞ্জ হয়ে তো তাহলে ঠিকটাও মানে থাকতে পারে রেশিওটা, তখন তো তাহলে ঠিকই হবে। হ্যাঁ রেশিও তো চেঞ্জ হবে, পিএইচ তো চেঞ্জ হবেই, পিএইচ দুটোতেই চেঞ্জ হচ্ছে। একটাতে পিএইচ চেঞ্জ হচ্ছে বিকজ অফ চেঞ্জ অফ এনি অফ দ্য কম্পোনেন্ট, আরেকটা পিএইচ চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য বোথ কম্পোনেন্ট চেঞ্জ। ওটাই বললাম মানে পিএইচ তো ম্যাডাম চেঞ্জ নাও হতে পারে, মানে সেকেন্ডটা যেটা বললেন না হলে তো ডিসঅর্ডার হবে না। সেটাই তো হবে, কেন হবে আমি তোমাকে বলবো। কমপ্লেক্স, এটা সাধারণত কমপ্লেক্স সেটিংটা আমরা বলবো না তোমাদেরকে, বিকজ কমপ্লেক্স হচ্ছে ক্লিনিক্যালি বলা হয় যদি তোমার সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারের কিছু টাইপস আছে সেগুলো যদি মোর দেন ওয়ান একসাথে থাকে তখন আমরা কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার বলি। এটা আসলে মেইনলি পোস্ট গ্রাজুয়েশনের জন্য দরকার, তোমার এই মুহূর্তে এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ইউ নিড দ্য সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার যেখানে আমার একটা কম্পোনেন্ট চেঞ্জ হবে। জি ম্যাডাম। ম্যাডাম আজকে এই পর্যন্ত থাকে হয় না, ক্লাসিফিকেশন পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে এটুকু থাক, আমি শুধু এইটুকু জানাই দেই। আচ্ছা ঠিক আছে এটুকুই থাক আজকে, তাহলে আমার এটুকু থাকলো। তাহলে আমি কতটুকু বললাম বলো এবার। ম্যাডাম সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার পর্যন্ত। অ্যাসিড বেস ডিসঅর্ডার পর্যন্ত ম্যাম, ক্লাসিফিকেশন পর্যন্ত ম্যাম অ্যাসিড বেস ডিসঅর্ডার। হ্যাঁ তাহলে আমরা যেটা বললাম প্রথমে যেটা বললাম আমরা অ্যাসিড কাকে বলে বলেছি, বেস কাকে বলে আমরা এটা বললাম, তাই তো? হ্যাঁ অ্যাসিড কখন স্ট্রং বলছি কখন, আজকে এইটুকু তোমরা একটু পড়ে নিবা, আজকে যেটুকু পড়াইছি এটুকু একটু পড়ে নিবা, তাহলে নেক্সট ক্লাসে আমি অ্যাসিড বেস ডিসঅর্ডারের টোটাল জিনিসটাতে ঢুকে যাব। ওকে আজকে আমরা শুধু আশেপাশের জিনিসগুলো জানলাম, কিন্তু মাথার মধ্যে আমাদের কয়টা জিনিস আমরা সেট করতে বলেছি? তিনটা। কি কি বলেছি? পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ম্যাম পালমোনারি সিস্টেমের আন্ডারে, আর হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন রেগুলেট করবে রেনাল সিস্টেম, বাইকার্বনেট রেগুলেট করবে রেনাল সিস্টেম, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নিয়ে করবে রেসপিরেটরি সিস্টেম। 2 নম্বরে বেজ আর অ্যাসিডের রেশিও হবে 20:1, আর 3 নাম্বার হচ্ছে পিএইচ ইকুইভ্যালেন্ট বাইকার্বনেটের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে হচ্ছে বাইকার্বনেটের সাথে ডাইরেক্ট রিলেশন আছে আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে ইনডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল।
আরেকটা জিনিস জেনেছি যে বাইকার্বনেটটাকে রেসপিরেটরি সিস্টেম কি করে হ্যান্ডেল করে, আর রেনাল সিস্টেম বাইকার্বনেটকে হ্যান্ডেল করে রেনাল সিস্টেম, আর কার্বন ডাইঅক্সাইডকে রেসপিরেটরি সিস্টেম। এবং আমরা বলেছি যদি শুধুমাত্র যে কোনো একটা কম্পোনেন্টে প্রবলেম থাকে তাকে আমরা বলি সিম্পল অ্যাসিড বেস, আর যদি মোর দেন ওয়ান অ্যাসিড বেস ডিসঅর্ডার একসাথে থাকে সিম্পল, সেক্ষেত্রে আমরা তাকে বলি কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। তো ঠিক আছে, তাহলে আজকে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে। ম্যাম সামনের দিন আমাদের এই আইটেম শেষ হলে তারপর তো টিউটো হবে নাকি? আইটেম শেষ হলে টিউটোরিয়াল হবে। কেন? ম্যাম দরকার আছে তাই। হ্যাঁ, মানে আইটেম শেষ হলে টিউটোরিয়াল হলে সুবিধা হয়েছে যে মানে আমি আর 2 সপ্তাহ আরাম করে বসে থাকতে পারবো। না ম্যাডাম, পড়তে হবে না ম্যাডাম। না ম্যাম, টিউটোতে অনেক মানে ম্যাম যারা আমরা জয়েন করি ম্যাম তাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। হ্যাঁ, জয়েন করো না কেন? ম্যাম করি তো ম্যাম। ম্যাডাম করি তো ম্যাডাম। হ্যাঁ, অনেকে নাকি স্ক্রিন রেখে চলে যাও। না ম্যাম, সবাই তো মানে টিউটোতে ম্যাম সবাই জয়েন করে। না ম্যাম, টিউটোতে অনেক কোঅপারেটিভ ক্লাস হয়। হ্যাঁ, কি হইছে? টিউটোরিয়ালে কম মানুষ তো এটা সম্ভব না ম্যাম। ডেফিনেটলি টিউটোরিয়াল ক্লাস তো দেওয়া হয়েছে, তোমার পার্সোনালি তুমি যেটা লেকচারে ইন্টারঅ্যাকশনটা বেশি হয় ম্যাম। হ্যাঁ, তুমি লেকচারে যা দেখে আসবা সেটা তুমি যদি কোনো কনফিউশন থাকে there is chance to discuss with the মানে কি টিচার, তাই তো? জি ম্যাম। পার্সোনাল প্রবলেম ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে টিউটোরিয়াল ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।